খাবার খেয়ে নেন। মিলা বসে খাবার খেতে লাগলো। ক্ষুধাটা ওর প্রচুর পরিমাণে লেগেছে, সেটা ঠিকই আন্দাজ করতে পারতেছে ও। স্বামীকে ফোন করেছেন? কখন আসবেন? এতে লোকটার কথা শুনে খাওয়াটা বন্ধ করে দেয় মিলা। এখন কি বলবে সেটা ভেবে পাচ্ছে না ও। ও তো নিজেই জানে না ওর স্বামী কোথায় আছে এখন, ওকে কিভাবে নিতে আসবে। কি হলো, খাওয়া বন্ধ করলে কেন? খেয়ে নাও আগে। তুমিও না, খাওয়ার সময় এত প্রশ্ন করছো কেন? খেয়ে নিক না মেয়েটা আগে। আমি কি বললাম? নিতে আসবে কখন সেটা বললাম, বেশি কিছু বলিনি তো। যাই বলো পরে বলো, দেখছো তো। নিতে আসবেন আমার স্বামী। দুজন মিলার দিকে তাকিয়ে আছে এখন। কারণ আমাদের রাগারাগি হয়নি, আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে কালকে মিথ্যা কথা বলেছিলাম। ও, কি হয়েছিল যার জন্য আপনাকে তাড়িয়ে দিল? যৌতুক। আমার মা বাবা বেঁচে নেই, ছোটবেলা থেকে মামার ওখানেই থাকি। আমার যেখানে বিয়ে হয়েছিল ওরা আমাকে 5 লাখ টাকা যৌতুক হিসেবে বিয়ে করেছিল। এটা আমরা কেউ জানতাম না, শুধু মামা জানতো। পরে যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। মামা টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু গিয়ে দেখি মামা বাড়িটা বিক্রি করে চলে গেছে কোথায় যেন। বুঝলাম। যৌতুক এখন একটা সমস্যা হয়ে গেছে, হাজারো সংসার ভেঙে যাচ্ছে এর জন্য। মানুষের আর কোনো দাম নেই, টাকাই সব না হলে পেটে নিজের সন্তান থাকা সত্ত্বেও তাড়িয়ে দেয় কেউ। কি, তার মানে কি প্রেগনেন্ট আপনি? গর্ভবতী আমি। ও মাই গড, এই অবস্থাতে আপনি ওইভাবে ঘুরে বেড়াচ্ছিলেন? আপনাকে এখন বাড়িতে থাকা প্রয়োজন। কি করতাম, কেউ তো নেই, কার কাছে যাব? রাস্তায় তো দেখলেন মানুষরূপী শয়তান ঘুরে বেড়াচ্ছিল। সুযোগ পেলে মনে হয় ছোবল দিবে ওরা। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলেন। আজ থেকে আপনি আমাদের এখানে থাকেন, এমনিতে আমাদের পুরো বাড়িটা ফাঁকা থাকে। তুমি কি বলো অনিতার মা? ঠিকই বলেছ। একা একা থাকতে আমারও ভালো লাগে না। একটু পর তো তুমি আর অনিতা চলে যাবে, সারাদিন একা একাতেই থাকতে হবে। থাকবে আমাদের বাড়িতে? না, আমি আর চাই না কারো বোঝা হয়ে থাকতে। অনেক বোঝা হয়ে থেকেছি সবার কাছে। এখানে বোঝা মনে করার মতো কিছু নেই তো। সত্যি তুমি থাকলে আমার রাখতে চাই তোমাকে। না, আপনারা অনেক করেছেন, রাতে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, এটাই অনেক। ওকে, তোমার যেটা ইচ্ছে, জোর করবো না তোমাকে। তবে একটা কথা কি জানো, তোমার মতো আমার একটা ননদ ছিল, তোমার মতোই দেখতে। কি হয়েছে এখন তার? সে অনেক কথা, বাদ দেন আপনি। আমার বোন এখনো বেঁচে আছে, এই বাড়িতে আছে। মিলা আর কথা বাড়ায় না, কারণ দুজনের মুখটাই কেমন যেন হতাশার চাপে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই মেয়েটার কথা ওঠার পর। আপনাকে আমার বোনের মতো লাগছিল, তাই কালকে রাতে নিয়ে এসেছিলাম। আপনি ভালো করে জানেন ওই সময় কেউ সাহায্য করার অবস্থায় থাকে না, তবুও আপনাকে নিয়ে এসেছিলাম। আসলে সত্যি বলতে যেখানে যাই আমি সেখানেই বিপদ হয়। সব সময় শুধু সবাই আমাকে তাড়ানোর চিন্তাই করে। কখনো ভালোবেসে কাউকে কাছে টানতে দেখিনি। যখনই একটু একটু হাঁটা শিখি তখনই বাবা মা ছেড়ে চলে যাই। তারপরে চলে এলাম আমার বাড়িতে। মামির অপমান গঞ্জনা সবকিছু সইতে সইতে 15 বছর পার করে ফেললাম। ভেবেছিলাম স্বামীর বাড়িতে সুখ পাবো মনে হয়, কিন্তু নিয়তি কি পরিহাস, তারাও তাড়িয়ে দিল আমাকে দূর দূর করে। তোমার সাথে যেটা হয়েছে এটা সত্যি অনেক অন্যায় হয়েছে। মানুষ সামান্য টাকার জন্য এতটা নির্দয় হতে পারে, ভাবাই যায় না। কি জানি, ভাগ্যেই লেখা ছিল মনে হয়। আমার এই জীবনটা এভাবেই যাবে, দুঃখ কষ্ট মানুষের অপমান সইতে সইতে। মাঝে মাঝে মনে হতো নিজেকে শেষ করে দেব, কিন্তু আত্মহত্যা যে সবকিছু সমাধান নয় সেটা ভেবে চলে আসি আবার। দুঃখ কষ্ট দিয়েই তো জীবন। তোমার যে বেশি কষ্ট আমরা করেছি, তুমি তো এখনো কাউকে হারোনি, আর আমরা হারিয়ে ফেলেছি। কাকে হারিয়েছেন? তোমার মতো একটা বোনকে, যে সব সময় বাড়িটা আলোকিত করে রাখতো, ওর ভালোবাসার দুষ্টুমিতে ঘরটা ভরে থাকতো। যদি কিছু মনে না করেন আমাকে বলতে পারবেন কি হয়েছিল? এসো আমার সাথে। এতক্ষণে খাওয়া শেষ হয়ে গিয়েছিল সবারই। মিলা মহিলাটির পেছনে পেছনে যাই। কিছুক্ষণ যাওয়ার পর একটা ঘরের সামনে দাঁড়ালো মহিলাটি। এখানে থামলেন কেন? তুমি একটু দাঁড়াও, আমি চাবি নিয়ে আসি। চাবিটা আমার রুমে রাখা আছে। আনুন। মিলা ওখানে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দরজার দিকে নজর যায় ওর। দরজায় খোদাই করে লেখা রাফিয়া প্লাস রাতুল। মিলা লেখাটা থেকে মুচকি হেসে ওঠে।
ভালোবাসাটা দরজায় লাগিয়ে রাখছে। মহিলাটি চাবি নিয়ে আসে। এটা হচ্ছে আমার ননদের ঘর। ও মারা যাবার পর দরজাটা একেবারে বন্ধ করে দিয়েছে। কথাটা বলতে বলতে মহিলাটি দরজা খুলে ফেলে। ঘরে ঢুকতেই বুঝতে পারে মিলা ঘরটা সত্যি অনেক দিন ধরে বন্ধ, কারণ সব কিছুতেই ধুলা জমে আছে, প্রচুর পরিমাণে ধুলা জমে আছে। মহিলাটি মিলাকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিল, রাফিয়ার সব জিনিসগুলো। হঠাৎ একটা ছবিতে গিয়ে মিলার চোখটা যেন আটকে যায়, কারণ ছবিটা কাপল ছিল, রাফিয়ার বিয়ের সময় তোলা ছবি। রাফিয়ার পাশে যার ছবিটা ছিল সেটা আর কেউ না, সেটা হলো তামিম, ওর স্বামী। মিলা ছবিটা হাত দেয় গিয়ে, আবছা আবছা দেখা যাচ্ছিল ছবিটা, তবে ফেসটা দেখা যাচ্ছিল। মিলা হাত দিয়ে ছবিটার উপর থেকে ধুলা সরিয়ে ফেলে। এই ছবিটা রাফিয়ার বিয়ের দিন তোলা হয়েছিল। পাশে যে দেখছো ও হচ্ছে রাতো, রাফিয়ার বর। মিলা ছবিটা দেখে বিশ্বাস করতে পারতেছে না। মিলার হাতটা কাঁপছিল ছবিটার উপর। এদিকে আসো, আরও কয়েকটা ছবি দেখাই তোমাকে। মহিলাটি মিলাকে আরও সামনে নিয়ে যায়। মিলার শরীর কাঁপতেছিল এখন। এমন কিছু দেখবে ও, এটা বিশ্বাসই হচ্ছে না ওর। এই দেখো, এটা হচ্ছে রাফিয়ার ছেলে আদনান। সন্তানও হয়েছিল আপনার ননদের? বিয়ের পর প্রথম বছরেই সন্তান হয়েছিল। আচ্ছা, সন্তান কি এখনো বেঁচে আছে নাকি? না, বেঁচেই আছে এখনো, তবে মরার মতোই। কেন, কি হয়েছে? সুইসাইড করেছিল আমার ননদ। কি, সুসাইড করেছে সন্তান থাকা সত্ত্বেও? সেটা তো আমরা ভেবে পাইনি এরকম করবে মেয়েটা। সব সময় হাসি খুশি থাকতো, কিন্তু হঠাৎ এরকম কাজ করবে কল্পনাও করিনি। কেন সুসাইড করেছিল জানেন কি? আমি এগুলো কিছুই জানি না, এসব তোমার ভাই জানে। ও এখনো বিশ্বাস করে না ওর বোন সুইসাইড করেছিল। যদি কিছু মনে না করেন, আপনাকে ভাবি বলে ডাকতে পারি? আমিও এটাই বলতে চাইছিলাম। আপনি ভালো লাগছে না। আপনার ননদের স্বামী এখন কি করে? কোনো খোঁজ আছে কি তার? রাফিয়ার মৃত্যুর পরে আর খোঁজ পাইনি ওর। তোমার ভাই অনেক খুঁজেছিল, কোনো খোঁজই নেই। ও, আপনার কি মনে হয় এটা কি সুসাইড ছিল? আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন দেখি ফ্যানের সাথে লাশটা ঝোলানো। প্রথমে তো দেখে বিশ্বাসই হলো না, কিন্তু বিশ্বাস আবার হয়ও না। রাফিয়ার শাশুড়ি অনেক খারাপ ছিল। জানি, টাকার পাগল। তুমি কিভাবে জানলে? এমনি, এখানে না জানার কি আছে? এইরকম তো কত হচ্ছে প্রতিদিন। মিলা কথাটা কোনো মতে এড়িয়ে যায়। হঠাৎ করে মুখ ফসকে বলে ফেললেছে, ঠিক বলেছ। আচ্ছা চলো, বেশিক্ষণ থাকা যাবে না এখানে, তোমার ভাই রেখে যাবে। মিলা ওখান থেকে রুমে চলে আসে। সব কিছু ওর কাছে এলোমেলো লাগতেছে। কি এমন হয়েছিল যার জন্য রাফিয়া সন্তান থাকা সত্ত্বেও আত্মহত্যা করলো? তাছাড়া সেই সন্তানটা কোথায় এখন? মিলা আবার বাইরে যায়। ও কোনো কাজ করে শান্তি পাচ্ছিল না। গতকালে সে লাশ পোড়ানোর কথা ভাবলেই শরীরটা কেঁপে উঠতেছে ওর। লাশটা চেনা চেনা লাগতেছিল, কিন্তু আফসা আলোয় যদিও সেটা স্পষ্ট দেখতে পারেনি ও। বাইরে গিয়ে দেখে লোকটি হাসপাতালে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মিলাকে দেখে দাঁড়িয়ে যায়। কি ব্যাপার, কখন যাবেন? ভাইয়া, একটা কথা বলার ছিল। কি কথা বলুন? প্লিজ, আপনি বলেন না। আমি তো আপনার বোনের মতনই, তাই না? তুমি করে বলে খুশি হব। ওকে বলো, কি কথা? আপনার বোনের ছেলে কোথায় এখন? মানে কি বলতেছো, বুঝলাম না। আমি ভাবির কাছে সবকিছু শুনেছি, আপনার বোনের সাথে কি হয়েছিল। আর এটা শুনেছি যে আপনার বোনের একটা ছেলে, ও এখনো বেঁচে আছে। লোকটা মিলার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর, আচ্ছা একটা কথা বলো তো, তুমি এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? আমার বোনের ছেলেকে দেখে তুমি কি করবে? কি করব মানে? এমনি দেখার ইচ্ছা হলো। আমি যতটুকু শুনলাম আপনার বোন খুব আদরের ছিল আপনার। ওকে হারিয়ে খুব কষ্ট পেয়েছেন। আপনি আমাকে আপনার বাড়িতে থাকতে দিয়েছেন। আমি কি দেখতে পারি না? ওকে চলো আমার সাথে। কোথায়? গেলে দেখতে পারবে। যাবে কি নাকি বাড়িতে চলে যাবে? না না, যাব আপনার সাথে। ওকে চলো আমার সাথে। মিলা লোকটার সাথে রওনা দেয়। আসলে মিলা অন্য কিছু জানতে চাচ্ছে তামিমের বিষয়। আচ্ছা, একটা কথা বলি। আবার কি কথা? চুপ করে থাকো। ওকে,
লোকটা গাড়ি চালিয়ে সোজা হাসপাতালে চলে গেল। নামো এখানে। হাসপাতালে কেন? আপনার ভাগ্নাকে দেখতে যাবেন না? ভেতরে আসো, আমার সাথে বেশি কথা না বলে। এক কথাটা রুমের মধ্যে এসে থামে ওরা। একটা ছেলে শুয়েছিল ওখানে। ছেলেটা লোকটাকে দেখেই উঠে আসে বেড থেকে। মামা, তুমি এসেছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, আর তোমার আসার নাম নেই। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে বাবা? আব্বু এসেছিল এখানে। এই দেখো কত কিছু কিনে দিয়ে গেছে। কি কিনে দিয়ে গেছে দেখি তো। ছেলেটা ব্যাগ থেকে সবকিছু বের করে দেখায়। অনেক খেলনা কিনে দিয়ে গেছে। তোমার আব্বু এখন কোথায়? চলে গেছে কখন। থাকতে বললাম, থাকলো না। তোমরা কেউ ভালো না, সবাই পচা। কেউ আমার কাছে থাকতে চায় না। কে বলছে তুমি পচা? আর কয়েকটা দিন, তারপরে তোমাকে বাড়িতে নিয়ে যাব। সব সময় খেলবো আমরা। সত্যি বলতেছো মামা? আমি আব্বুর সাথে যাব? আব্বু না অনেক ভালো, খুব ভালোবাসে আমাকে। ওকে, তুমি আগে ভালো হয়ে নাও, তারপর যেখানে যেতে চাও সেখানে নিয়ে দিয়ে আসবো তোমাকে। হঠাৎ ছেলেটার মিলার দিকে নজর যায়। মামা, এটা কে? এটা তোমার একটা আন্টি, অনেক ভালো। তাই? আন্টি, তোমার নাম কি? আমার নাম মিলা। তোমার নাম কি বাবু? আমার নাম আদনান। আচ্ছা তোমরা কথা বলো, আমি চেম্বার থেকে আসি। লোকটা চলে যায়। মিলা ছেলেটাকে কাছে বসায়। আচ্ছা বাবু, তোমার বাবা তোমার কাছে প্রতিদিনই আসে? না, মাঝে মাঝে আসে। অনেক দিন হয়ে যায়, তবে যেদিন আসে খুব ভালোবাসে আমাকে। তাই নাকি? তোমার দাদু দাদিকে চেনো না? চিনি। কি ওরা কেউ আসে না তো, মাঝে মাঝে শুধু ফুপি আসে। আচ্ছা ঘুমাও তুমি, আবার আসবো। ওকে, বাই আন্টি। মিলা রুমটা থেকে বেরিয়ে বাড়ি চলে আসে। নিজের বাড়ি না, আশ্রয় দেওয়া বাড়ি। কই গিয়েছিলে? তোমার ভাইয়ের সাথে? হাসপাতালে। ও, আদনানকে দেখতে নাকি? আচ্ছা কি হয়েছিল ছেলেটার? কিডনি নষ্ট হয়ে একটা। কি বললে? এইটুকু ছোট বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেছে? তবে এখন মোটামুটি সুস্থ। অল্প দিনে বাড়িতে নিয়ে আসবে। ও, তাহলে তো ভালোই। ধীরে ধীরে দিন বাড়তে লাগলো। 4 মাস কেটে গেল। মিলা এখন এই বাড়িতে রয়েছে। ওর পেটের সন্তানটাও ধীরে ধীরে বেড়ে উঠতেছে। ওকে নিয়ে যত ইচ্ছা ওর বেঁচে থাকার। আর এই বাড়ির লোকগুলো সত্যিই ভালো, অনেক ভালোবাসে মিলাকে। মিলা যে পর কেউ এটা কখনো বুঝতে দেয় না। আদনান ও বাড়ি ফিরে এসেছে। ওর প্রতি মিলার যত্নটা একটু বেশি। নিজের ছেলের মতো আদর করে, করবেই তো, নিজের ছেলেই তো। তবে তামিমের আর খোঁজ পাওয়া যায়নি। কোনো দিন হাসপাতালেও আসেনি, কোনো দিন দেখাও যায়নি। মিলার এই বাড়িতে থাকার উদ্দেশ্যটা তামিমের অতীত জানার জন্য, কিন্তু এখনও সেটা অজানাই রয়েছে। রাফিয়ার মৃত্যুর পরে রাফিয়ার ভাইয়ের মনে যে তামিমের জন্য অনেক ক্ষোভ রাগ, সেটা তামিমের নাম বললেই বোঝা যায়। রাগ হওয়াটাই স্বাভাবিক। প্রিয় জিনিসটা কেউ কেড়ে নিলে তাকে সহজে মন থেকে মাফ করা যায় না। আজকে আদনানের জন্মদিন। এই প্রথম এই বাড়িতে আদনানের জন্মদিন পালন করা হচ্ছে। পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। লোকজন অনেক ইনভাইট করেছে। তামিমকে দিতে চেয়েছিল, কিন্তু খোঁজ পাওয়া যায়নি ওর। সন্ধ্যার মধ্যে লোকজন এসে গেছে। সবার বিশ্বাস আছে তামিম আসবে, কারণ এর আগে আদনানের একটা জন্মদিনও মিস করেনি ও। কিন্তু এবার তো সম্পূর্ণ আলাদা। আস্তে আস্তে সময়টা বাড়তে লাগলো। আদনানের কেক কাটার সময় এসে গেল, কিন্তু তামিমের কোনো খোঁজ নেই। আদনানের মামার এতে কোনো আক্রোশই নেই। নাই আসতে পারে, তিনি তো আগেই বলেছেন আসবেন না। মিলাও অপেক্ষায় ছিল তামিম আসবে, অনেক দিন পর ওকে একবার দেখবে, কিন্তু সেটা পূরণ হতে গিয়েও হচ্ছে না। মিলা অনেকবার চেষ্টা করেছে তামিমের সাথে দেখা করার, কিন্তু সেটা হয়ে ওঠেনি ভাগ্যের জাতাকলে। যতই কষ্ট দিক, আর যতই খারাপ ব্যবহার করুক, স্বামী তো, ভালোবাসাটা মনের কোণায় থেকেই যায়। অনুষ্ঠানের শেষের দিকে লোকজন যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে। সত্যি তামিম নিজের ছেলের জন্মদিনে আসলো না। আদনানের যেন মন খারাপ, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। ছোট ছেলে, বয়স কম। ছোট আম্মু, আব্বু সত্যি এলো না?
আসবে। তোমার আপু মনে হয় কাজে একটু আটকে গেছে, আর একটু দেরি করো, চলে আসবে। মিলাকে আদনান এখন ছোট আম্মু বলে, সেটা অবশ্য মিলাই শিখিয়েছে, এজন্য অনেক কৈফিয়ত দিতে হয়েছে ওকে। তবে এখন আর কারো কোনো আপত্তি নেই। কখন আসবে? জন্মদিন তো শেষ হয়ে গেল। একটু দেরি করো, এই তো চলে আসছে। তুমি ঘরে চলো আমার সাথে। চলো। মিলা ঘরে গিয়ে আদনানকে ঘুম পাড়িয়ে দেয়। বারবার বাবার কথা বলতেছিল ছেলেটা। মিলা এখনো বুঝতে পারতেছে না তামিম তো ওর কাছে আসে না বেশি, তবুও এত ভালোবাসে ছেলেটা বাবাকে। ঘুমিয়েছি কি আদনান? ঘুম পাড়িয়ে আসলাম। ঘুমাতে চাইছিল না, বারবার বাবার কথা বলতেছিল। আমরা তো ভেবেছিলাম আসবে, কিন্তু এভাবে ফাঁকি দেবে বুঝতে পারিনি। ছেলের কথা ভেবে তো একবার আসতে পারতো, কিন্তু তাও হলো না। মনে হয় কাজে আছে কোনো, তাই আসতে পারিনি। কোনো কাজ নেই, ওই রকমও। ওর জন্যই আমার বোন মারা গেছে। অপদার্থ একটা, ছেলেটাকে দেখতে আসে না। কেমন মানুষ আমি ভেবে পাই না। আচ্ছা তুমি যাও, অনেক রাত হয়েছে। এমনিতে অনেক কাজ করে ফেলেছে। বারবার বলি এই সময় কাজ করো না, তবুও তো শোনো না। কিছু হবে না ভাইয়া, আপনাদের দোয়া আছে না, আপনারা থাকতে কি হবে আমার। ঘুমাতে যাও, সকালে আবার আদনানকে স্কুলে নিয়ে যাবে। বারণ করলেও তো শুনবে না। মিলা আর কিছু বলে না। সবার বারণ করা সত্ত্বেও আদনানের সব কাজ ওই করে। ছেলেটার মধ্যে একটা মায়া জন্মে গেছে ওর। আদনান খুব ভালোবাসে এখন মিলাকে। নিজের পেটে যে একটা সন্তান বেড়ে উঠতেছে সেদিকে খেয়াল নেই বললেই চলে। পরদিন সকালে আদনানকে নিয়ে স্কুলের দিকে রওনা দেয় মিলা। এটা এখন প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে ওর। আচ্ছা ছোট আম্মু, তুমি পড়তে পারো? পারি তো। কি পারো? আমার চেয়ে কমই পারো। তাই নাকি? কি কি পারো তুমি শুনি তো। ক খ পারি, অন্ট পারি, এবিসি পারি, সব পারি আমি। তুমি কি পারো? আমি কিছু পারি না, তুমি পারলেই হবে। আমাকে শেখাবে তুমি, পারবে না? পারবো তো, না পারলে কিন্তু মারবো। কি, আমাকেও মারবে? আমাদের স্যাররা তো মারে না পারলে, তাই আমিও মারবো। খুব দুষ্টু তো দেখছি তুমি। চলো, দেরি হয়ে যাচ্ছে। জোরে চলো, না হলে কিন্তু স্যার আবার মারবে ক্লাসে দেরি করলে। জোরে জোরে হাঁটতেছিল দুজনই। হঠাৎ আদনান হাঁটা থামিয়ে দেয়। কি হলো, থামলে কেন? আসো তাড়াতাড়ি। আজকে যাব না। কেন, কি হলো হঠাৎ? আসো তো। ওই দেখো আব্বু আসছে, ওখানে দাঁড়িয়ে। কোথায় তোমার আব্বু? কই, আমি তো দেখছি না। ওই দেখো দাঁড়িয়ে আছে গাড়ির কাছে। চলো আব্বুর কাছে যাই। আদনানের কথা শুনে মিলা গাড়িটার দিকে তাকায়। সত্যি তামিম দাঁড়িয়ে আছে। নীল কালারের শার্ট পরে এসেছে। একটু দূরেই দাঁড়িয়ে আছে ও, রাস্তার ওই সাইডে। চলো আব্বুর কাছে যাব। ওই দিক থেকে ঘুরে আসতে হবে, এখান দিয়ে যাওয়া যাবে না তো। গাড়ি আসতেছে, দেখছো না? কত দূর থেকে ঘুরে আসতে হবে? এখান দিয়ে যাব, চলো। না না, এই দিক দিয়ে যাওয়া যাবে না, গাড়ি আসতেছে তো অনেক। তুমি থাকো, আমি গেলাম। এই না না, যেও না, গাড়ি আসতেছে অনেক, দাঁড়াও বলতেছি। কে শোনে কার কথা? এর মধ্যেই রাস্তার অনেক দূরে এগিয়ে গেছে আদনান। ছোট হলে কি অনেক বাজে ছেলেটা। আদনানের এরকম কাজে মিলা নিজেই ভয় পেয়ে গেছে। প্রচুর গাড়ি চলতেছে, এখন কি করবে ভেবে পাচ্ছে না। ওদিকে তামিমেরও নজর চলে গেছে আদনানের দিকে। তামিম তো সাথে সাথেই রাস্তায় নেমে গেছে আদনানকে ধরার জন্য। আদনানকে ধরে রাস্তার পাশে নিয়ে আসে। এভাবে কেউ আসে? অ্যাক্সিডেন্ট হলে কি হতো? সরি আব্বু। তোমার সাথে ওইটা কে আসছে? ডাক দাও এই পাশে। ছোট আম্মু, এদিকে আসো। মিলা আর উত্তর দেয় না, ওখানে দাঁড়িয়ে থাকে। আসলে তামিমের সামনে যেতে ওর ভয় করতেছিল, যদি ওকে দেখে আবার অপমান করে। ছোট আম্মু ডাকলে কেন? ওটা কে হয় তোমার? ছোট আম্মু হয়, খুব ভালো, খুব আদর করে আমায়। কি বলো, কে উনি? এখানে আসতেছে না কেন? কি হয়েছে? জানি না আব্বু, তুমি ডাক দাও তো। না থাক, আমরা হেঁটে যাই, চলো ওই পাশে। যেতে পারি, আমায় কোলে নিতে হবে তোমাকে। আসো।
আদনানকে কোলে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে তামিম। কালকে আসলে না কেন আব্বু? আমি কিন্তু রাগ করছি খুব। সরি আব্বু, একটা কাজ ছিল তো আসতে পারিনি, সেজন্য তো আজকে আসলাম তোমার রাগ ভাঙাতে। কি এত কাজ তোমার? আমার জন্মদিনে আসতে পারো না? আমার রাগ ভাঙবে না আজকে? তাই নাকি? আমার আপুর রাগও আছে দেখছি। অনেক আইসক্রিম আনছি তোমার জন্য, আরো অনেক খেলনাও আছে। তাই কি? ওইগুলা আমি কিছু নিব না। কেন? তাহলে কি নিবে? কি করলে আমার আব্বুর রাগটা ভাঙবে? আজকে সারাদিন আমাকে নিয়ে বেড়াতে হবে। যেখানে বলবো সেখানে যেতে হবে, তবেই রাগটা ভাঙবে। তাই না? ওকে, আজকে সারা দিন দিলাম আমার আব্বুর রাগ ভাঙানোর জন্য। সত্যি? সত্যি। ততক্ষণে রাস্তার এক সাইডে চলে এসেছে ওভারব্রিজ দিয়ে। আর কিছুক্ষণ গেলেই মিলার সামনে পৌঁছে যাবে ওরা। মিলার তো হার্টবিট বাড়তেছিল, খুব ভয় করতেছে এখন ওর। 6 মাস পর তামিম ওকে দেখবে, ওকে দেখে কেমন বিহেভ করবেও বুঝতে পারতেছে না মিলা। ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে, আর ওদিকে তামিম আর আদনান এগিয়ে আসছে ওর দিকে। মিলা মাথা নিচু করে আছে, ভয়টা একটু বেশি হচ্ছে ওর, কারণ অতীতের কথাগুলো মনে পড়লে এখনো গায়ে কাটা দেয় ওর। ছোট আম্মু, এই দেখো কাকে নিয়ে আসছে, আমার আব্বুকে। আদনানের কথাটা শুনে চমকে ওঠে মিলা, মুখটা তুলে ভয় হচ্ছিল ওর। জানে না কি বলবে আবার তামিম, যদি আবার অপমান করে। কি হলো ছোট আম্মু? ওইদিকে তাকিয়ে আসছো কেন? দেখবে না আমার আব্বুকে? আগে তো সব সময় বলতে দেখবে দেখবে, এখন অন্যদিকে তাকিয়ে আসছো কেন? মিলা এবার মুখটা ঘুরে তাকায় ওদের দিকে। তামিমের চোখে চোখ পড়তেই দুজনেই মনে হচ্ছে কল্পনার জগতে চলে গেছে। তামিমের চোখটা বের হয়ে আসার মতো অবস্থা। হয়তো তামিম ভাবেইনি এমন কিছু দেখবে। কেমন আছো? ওহ সরি, কেমন আছেন? ভালো। আব্বু, এটাই হলো আমার ছোট আম্মু, যার কথা তোমায় বলতাম। খুব ভালো, আমাকে খুব আদর করে। চলো ঘুরতে যাই, এখন দেরি হয়ে যাচ্ছে না? চলো তাড়াতাড়ি। আম্মু চলো না। কোথায় যাবে তোমরা? না আদনান, তোমরাই যাও, আমাকে তো বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। মিলা এড়িয়ে চলে আসতে চায়। ছোট আম্মু চলো না, বাড়িতে কোনো কাজ করা লাগবে না, আমি মামাকে সব বলে দিবনি। তুমি গেলে খুব মজা হবে। যাবো, চলো। তামিমের দিকে তাকিয়ে কথাটা বলল মিলা। সত্যি যাবে তুমি আমাদের সাথে? তুমি বলছো তাই যাচ্ছি, তোমার কথা কি ফেলতে পারি আমি? তিনজনে রাস্তায় হাঁটা শুরু করে। তামিম যখন মিলাকে দেখেছে তারপর থেকে কথা বন্ধ হয়ে গেছে ওর, কিছু বলতাছে না আর। এদিকে মিলাও চুপ করে হাঁটতেছে, সবার আড়ালে একটু একটু করে তামিমের দিকে তাকাচ্ছে। আব্বু, হাঁটতে ভালো লাগতেছে না, চলো রিক্সাতে করে যায়। আর একটু গেলেই তো গাড়ি আছে, গাড়িতে করে যাই না আমরা? না, রিক্সাতেই যাব, তুমি ডাক দাও। ওকে, তোমরা একটু দাঁড়াও, আমি রিস্কা নিয়ে আসি। মিলা আর আদনানকে রেখে রিক্সা খুঁজতে যায় তামিম। রিক্সা এর আগে ওঠোনি তুমি? উঠছি তো, আজকে আবার উঠবো। তুমিও না খুব দুষ্ট হচ্ছ কিন্তু দিন দিন, মামাকে সব বলে দেব কিন্তু। কি বলবে? এই যে তুমি আমার কথা শোনো না, আর সব সময় শুধু খারাপ খারাপ বায়না করো, এগুলো বলে দেব। দিলে দাও, আমি জানি আমার ছোট আম্মু কখনোই আমাকে বকা খাওয়াবে না। তাই না? খুব কথা শিখেছো দেখছি, এত কথা কোথা থেকে শিখলে? তোমার কাছেই তো ছোট আম্মু। এখন দাঁড়িয়ে থাকো এখানে, কোনো কথা হবে না আর। একটু পর তামিম রিক্সা নিয়ে আসে। নাও ওঠো, এখন রিস্কা এনেছি। আদনান তো রিক্সা দেখে দৌড়ে উঠে যায়। ধীরে ওঠো আদনান, কি করতেছ এত তাড়াহুড়া? আমার হাত ধরে উঠে আসো। তামিম হাত বাড়িয়ে আদনানকে তুলে নেয়। মিলা নিচে দাঁড়িয়ে আছে। কি হলো ছোট আম্মু, আসো। বাবা, হাতটা একটু এগিয়ে দাও তো, আমাকে যেভাবে দিলে। আদনানের কথা শুনে মিলার দিকে তাকায় তামিম। হাতটা দিতে কেমন যেন অস্বস্তি লাগতেছিল। তামিমের ভয়টা একটু তামিমেরও আছে। কি হলো আব্বু,
হাতটা বাড়াও, দেখতেছো না ছোট আম্মু উঠতে পারতেছে না। হুম। মিলা হাতটা ধরে রিকশায় চেপে বসে। আদনান তামিমের কোলে বসে আছে। মিলার নড়াচড়া এখন একটু কঠিন হয়ে গেছে, কারণ 5 মাস চলল। রিকশায় ঘুরতে লাগলো ওরা। সারাক্ষণ শুধু আদনান কথা বলে যাচ্ছে, আর তামিম আর মিলা শুনতেছে। জানো আব্বু, আমার না একটা বোন আছে। বোন কোথায় পেলে? এই যে আমার বোন, আর কয়েকদিন পরে খেলবে আমার সাথে। মিলা যে প্রেগনেন্ট সেটা তামিম প্রথমে দেখে বুঝে গেছে, যে কেউ বুঝতে পারবে। তাই নাকি? তাহলে তো ভালোই, আমিও একটা মেয়ে পাবো। আমি এমন কাউকে আমার মেয়ের বাবা বানাতে চাই না যে মেরুদণ্ডহীন। মিলার এই অদ্ভুত কথাটা শুনে তামিমের মুখখানা নিমিষে কালো বর্ণের হয়ে যায়। আর কিছু বলে না তামিম। ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। এখনও আদনানের বেড়ানো শেষ হয় না। তামিম আর মিলা দুজনে প্রায় বিরক্ত, সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে ওদের। আপু, ক্ষুধা লেগেছে। আর একটু সামনে চাই, রেস্টুরেন্ট আছে, ওখানে লাঞ্চটা সেরে ফেলবো। একটু পরে রেস্টুরেন্টের ভেতরে যায় খাওয়ার জন্য। কি কি খাবে আদনান, বলো? আইসক্রিম খাবো। এখন আইসক্রিম খাওয়া যাবে না, দুপুরে অন্য খাবার খেতে হয়, জানো না তুমি? জানি তো ছোট আম্মু, কিন্তু আজকে খাই না আইসক্রিম। না না, ঠান্ডা লাগবে তোমার, অন্য কিছু আনতে বলো। আব্বু, আমি আইসক্রিম খাবো। ছোট আম্মুকে একটু বলো না যেন খেতে দেয় আমাকে। থাক আজকে, একদিন তো, আজকে না আর। আমার সন্তান, আপনি যা বলবেন তাই হবে। আমি এখানে কি বলবো? আপনি কিছু খাবেন না? না, খিদে নেই, আপনি খেয়ে নিন। কেন খাবে না? আমার পর রাগ করে কেন খাচ্ছ না? তোমার কথা না ভাবলেও চলবে, কিন্তু তোমার পেটে যে একজন বেড়ে উঠতে, তার জন্য তো খেতে হবে, তাই না? সেটা আমি বুঝে নেব, আজকে এসে আপনাকে বুঝিয়ে দিতে হবে না। তামিম কিছু বলতে গিয়েও আটকে যায়, চুপচাপ খাবার অর্ডার দেয়। 2 পিস করে অর্ডার দিলেন কেন? কেন, কি হয়েছে? দুজনে খাবো তাই। বললাম না আপনাকে আমি খাবো না, আপনি খেয়ে নিন। প্লিজ, অতীতের কথা মনে করছো কেন? খেয়ে নাও। সত্যি আমি নিরুপায় ছিলাম। কি? কিসের নিরুপায়? হ্যাঁ, আপনি কি মেয়ে মানুষ নাকি কথায় কথায় বলেন নিরুপায়? কি করতেছো? সবাই তো তাকিয়ে আছে আমাদের দিকে, আস্তে কথা বলো। সরি। তুমি জানতে চাও না কেন তোমাকে সেদিন আমি তাড়িয়ে দিয়েছিলাম? না, জানার দরকার নেই আমার। তাছাড়া জেনেই বা কি করব? ফিরে আসবে আমার এই সময়? তা হয়তো আসবে না, কিন্তু আমাকে নিয়ে যে তোমার ভুল ধারণা, এটা তো ভেঙে যাবে। কোনো ভুল ধারণা ভাঙবে না, আপনাদের কাছে টাকাই সব। তা না হলে নিজের সন্তান পেটে থাকা সত্ত্বেও দূর দূর করে তাড়িয়ে দিতেন না। এতক্ষণে খাবার চলে এসেছে। নাও, খেয়ে নাও। অনেক কথাই বলছো তো, জোর কমে গেছে না? খেয়ে নাও, আবার জোর বাড়বে, আরো বেশি করে বলবে। শুনুন, আমি রহস্য করতেছি না, কিছুই ভুলিনি আমি। তবে একটা জিনিস কি জানেন, যা হয়েছে ভালোই হয়েছে আমার সাথে। ওখানে থাকলে না কবে মেরে ফেলতেন আবার। আপনারা তো পারেনও বটে। মানে, বুঝলাম না। না বোঝার কিছুই তো নাই। আগে বউটাকে মেরে ফেলেছেন কেন? কি দোষ ছিল ওর? টাকা দিতে পারেনি, তাই না? যৌতুকের। মিলার কথায় তামিম এখন একটু ভয় পেয়ে গেছে। কি হলো, চুপ করে গেলেন যে? মেরেছিলেন কেন? টাকার জন্য? আপনারা কি, হ্যাঁ, টাকা ছাড়া কিছু বোঝেন না? মানুষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করেন না কেন? এই টাকা একদিন ধ্বংস করে দেবে আপনাদের। সময়টা খুব বেশি দূরে না। বেশি বলতেছো তুমি। সব সময় টাকা দিয়ে সমাধান হয় না, কখনো কখনো পরিস্থিতি ও দায়ী হয়ে যায়, যেটা চেষ্টা করলেও পাল্টানো যায় না। রাখেন আপনার পরিস্থিতি। আমরা যে কেমন মানবতা সেটা তো জানি আমি। নতুন করে সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের কি করা উচিত জানেন? পুলিশে দেওয়া উচিত। টাকা আছে বলে কি যাতা করবেন? প্লিজ, এবার একটু থামো। আদনান এইখানেই বসে আছে, ছোট্ট ছেলে, এখনো। চুপ করলাম, কথাগুলো আজকে হঠাৎ বেরিয়ে যাচ্ছে। খেয়ে নাও প্লিজ। তিনজনই খেতে লাগলো। আদনান তো বারবার ফোন পেয়েই ব্যস্ত। এখনকার সময়ে এক অবস্থা, ছোট কাউকে ফোন দিলে ও মনে হয় পৃথিবীতে থাকে না আর। আদনান, খাও এখন, আইসক্রিম তো গলে যাচ্ছে। খাচ্ছি আব্বু। ফোনটা দাও, খাবার পরে নেবে।
এখনো আগে খেয়ে নাও। খাওয়া শেষ করে আবার হাঁটতে থাকে তিনজন। আর কোথাও যাবে কি আদনান, নাকি এখন সোজা বাড়িতে? বাড়িতে যাই চলো, তোমাকেও কিন্তু যেতে হবে আজকে। না না, তুমি যাও, আমি গিয়ে কি করব? প্লিজ আব্বু চলো না, যেতেই হবে তোমাকে। এত পাগলামি কেন করতেছো আদনান? আমার কিছু কাজ আছে তো। তুমি আর তোমার ছোট আম্মু চলে যাও, আমি গাড়িতে তুলে দেই। না না, তুমিও চলো, না হলে আমি যাব না, আজকে তোমাকে নিয়েই যাব। আচ্ছা চলো। জানি তো শুনবে না, খুব জেদি হয়ে যাচ্ছ তুমি। তিনজন আবার বাড়ি থেকে রওনা দিল। আদনানের মা মারা যাবার পর আজকে প্রথম তামিম ওই বাড়িতে যাচ্ছে, তাও আবার আদনানের জন্য। তামিম জানে না কি হবে ওর সাথে, আদনানের মামার সাথে। তামিমের মুখোমুখিটা খুব কমই হয়েছে। তামিমকে দেখলেই উনি রেগে যায়। ওনার ধারণা ওর আত্মহত্যা করেনি, মেরে ফেলেছে ওরা। ঘণ্টাখানিকের মধ্যেই পৌঁছে গেল বাড়িতে। কলিং বেল দিতেই দরজা খুলে যায়। দরজার সামনে আদনানের মামি দাঁড়িয়ে আছে, তামিম আদনানের পেছনে দাঁড়িয়ে। কি ব্যাপার, এত দেরি কেন আজ? হুম, কে, কেমন আছো রাতুল? জি ভালো, আপনি? আমরা ভালোই আছি, কতদিন পর তোমাকে দেখলাম। আসো, ভেতরে আসো। আদনানকে দেখে মিলা ওর ঘরে নিয়ে যায়। তামিম সোফায় বসে পড়ে। আমাদের এখানে আসো না কেন? আর আমাদের কথা মনে পড়ে না বুঝি? তা মনে পড়বে না কেন? আসলে কাজের চাপে ব্যস্ত থাকি তো। ভাইয়া কোথায় গেছে? তোমার ভাই তো হাসপাতালে, 1 বছর হলো ওখানেই আছে। সে চাকরিটা হলোই, যদি আর 1 বছর আগে হতো সব কিছু ঠিক থাকতো। আজ তুমি বসো, আমি কিছু নিয়ে আসি তোমার জন্য। কি আনবেন? কিছু আনা লাগবে না, এই মাত্র খেয়ে আসলাম। তাই কি, কতদিন পর আমাদের বাড়িতে এসেছো, মনে আছে? হঠাৎ আবার কলিং বেলটা বেজে ওঠে। তুমি দাঁড়ো, আমি দেখে আসি কে আসলো আবার। হুম। তামিম সোফায় বসে রইল। একটু পর মিলা আসলো। মিলার দিকে তামিম কেমন যেন ভাবে তাকিয়েছিল, সেটা মিলারও নজরে পড়েছে। আদনান কোথায়? রুমে রেখে আসলাম, আসতেছে এখনই। আচ্ছা, বাবা মা কেমন আছে? সবাই ভালো আছে তো? হুম, সবাই ভালো আছে। তোমার কথা তো ওইটি বারবার বলে। কি বলে আমার কথা? তোমাকে নিয়ে আসার জন্য বাড়িতে। তুমি ছাড়া নাকি বাড়িটা ফাঁকা লাগে। ভালো। একটা জিনিস আপনারা খুবই ভালো পারেন, তাই না? কি জিনিস? এই যে মিষ্টি মিষ্টি কথার জালে যে কাউকে ফাঁদে ফেলতে পারেন, তারপরে তো তার সবকিছু শেষ করে দেন এক নিমিষে। আপনার কি মনে হয় সেই ভুলটা আমি আবার করব? ফিরে যাব আপনাদের ওখানে? হুম, প্লিজ চলো না। দেখো, এইবার আর কিছু হবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না তোমাকে। কি হবে না? আমার অবস্থা যদি আপনার আগের বইয়ের মতো হয় তাহলে কি হবে? আমার কথাটা নয় বাদই দিলাম, কিন্তু আমার পেটে যে সন্তানটা বেড়ে উঠছে তার কি হবে? দেখো, এবার আর কিছু হবে না। আর কিছু বলতে গিয়েও বলতে পারে না তামিম, কারণ সামনে আদনানের মামা দাঁড়িয়ে আছে। তামিম উঠে গিয়ে সালাম দিতে লাগে। থাক, দরকার নেই, বসো। তা হঠাৎ কি মনে করে এই বাড়িতে? কিভাবে কথা বলছো? বাড়ির জামাই তো। জামাই ছিল, এখন তো নেই, তাই না? বলো, কেন এসছো এখানে? দেখতে এসছো বোনকে হারিয়ে কেমন আছি? ভাইয়া, আমি জানি না আপনাদের ভুলটা কবে ভাঙবে, তবে আমি সত্যি আপনার বোনকে মারিনি। ভালো তো আমিও ওকে বাঁচতাম। আপনার বোনকে কেমন ভালোবাসতিস সেটা তো আজকেই প্রমাণ দিলি আমার বোনটা মারা যাওয়ার পর। একদিনও কি আসছিল এই বাড়িতে? তুমি থেকে তুই নেমে এসেছে, রাগটা একটু বেশি আদনানের মামার। তামিম চুপ করে আছে এখন। মিলা ওখানে দাঁড়িয়ে আছে, ও শুধু দেখতেছে কি হচ্ছে। কিরে বল, নাকি বলার ভাষা নেই? তামিম এখনো চুপ করে আছে, দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে শুধু। বুঝতে পারছি তোর বলার মতো কিছু নেই, বলবি কি করে? সত্যি তো আমার বোনকে মেরে ফেলেছিস তুই? তোকে তো। আর কিছু না বলে পিস্তল বের করে আদনানের মামা সোজা তামিমের মাথা বরাবর ধরে আছে। এই কাণ্ডটা দেখে সবাই অবাক হয়ে যায়। এতক্ষণে একটা গতিতে ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা বেশি হচ্ছে। পাগল হলে নাকি? পিস্তলটা নামাও, জামাই হয় আমাদের, তাছাড়া আপনার ছোট, ওইটা দেখলে ঠিক থাকতে পারবে না। তোমরা উপরে যাও। না, আমরা কোথাও যাবো না, তুমি পিস্তলটা নামাও প্লিজ।
বললাম না উপরে যা, নাকি আরো ভালোভাবে বলতে হবে? কথাগুলো চিৎকার দিয়ে বলে ওঠে। মিলা আর আদনানের মামি আর ওখানে থাকে না, ওপরে চলে যায়। মিলাও খুব ভয় পেয়েছে, যদি খারাপ কিছু হয়ে যায়, সত্যি যদি মেরে ফেলে তামিমকে। লোকটা যে নির্দয় সেটা প্রথম দিনই বুঝতে পেরেছিল মিলা। তার ভয়টা একটু বেশি কাজ করতেছে ওর মধ্যে। এখন শুধু নিচে তামিম আর ওই লোকটা দাঁড়িয়ে আছে, লোকটার হাতে পিস্তল। তোকে অনেক খুঁজছি কিন্তু কোথাও পাইনি। কেন মারছিলি আমার বোনকে? কি দূর ছিল তাদের? দেখুন ভাইয়া, আমি সত্যি বলতেছি, আমি মারিনি আপনার বোনকে। ঘটনাটা যেদিন হয়েছিল সেদিনই আমি বাড়িতেই ছিলাম না। আমি এটা শুনে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আসার আগেও ভালোভাবে কথা বলে এসেছিলাম। তাহলে আমার বোন কি এমনি মারা গেছে? এমনি মারা যায়নি, খুব ভালোবাসতো ও আমাকে। আমাকে ছেড়ে ইচ্ছে করে যাবে না ও। আমি জানি না কি হয়েছিল। আমি তো অনেক দূরে ছিলাম, বাড়িতে আপনাদের পরে পৌঁছিয়েছিলাম। মিথ্যে বলিস না, আমার কিন্তু মিথ্যে কথা সহ্য হয় না। টিকারটা চাপতে খুব বেশি সময় লাগবে না। মারুন, দেরি করতেছেন কেন? শুধু পারেন তো একটা কাজ, আমি নিজে নিজেকে শেষ করে দিতাম অনেক আগেই। এই পৃথিবীটা আমার আর ভালো লাগে না। শালা সব স্বার্থপর, কেউ ভালো না। কথাটা তো তোকে বলা উচিত আমার, আর আমাকে বলতেছিস তুই? সত্যি হাসি পাচ্ছে আমার। তামিম কিছু বলতে যাবে তার আগেই আদনান ডেকে ওঠে। আপু, ওপরে আসো, গল্প করবো একসাথে। আদনানের ডাক শুনে পিস্তলটা নামিয়ে ফেলে। আদনানকে খুব ভালোবাসে লোকটা, ওর মধ্যে নাকি ওর বোন বেঁচে আছে। শুধু এই ছেলেটার দিকে তাকিয়ে তোকে বাঁচিয়ে রেখেছি, না হলে সত্যি মেরে ফেলতাম তোকে। আমার বোনের খুনিকে আমার সামনে নিশ্চয়ই ঘুরতে দিতাম না। কি হলো আব্বু, আসো, মামার সাথে পরে কথা বলবে। মামা, আব্বুকে একটু পাঠিয়ে দাও না। তুমি যাও, আসতেছে তোমার আব্বু। না, এখনই দাও তো পাঠিয়ে। যাও উপরে। তামিম সোজা উপরে চলে গেল। এতক্ষণে ভয়ে কাঁপতেছিল ও। চোখের সামনে বন্দুক ধরে রাখলে কে না ভয় পাবে। আদনানের সাথে ওর রুমে যায়। রুমে মিলা আর আদনানের মামি আগেই বসেছিল। যাক, কাজ হয়েছে তাহলে, খারাপ কিছু হয়নি তোমার। কাজ হয়েছে মানে? বুঝলাম না। বুঝতে হবে না আপনাকে, আর একটু হলেই তো উপরে চলে যেতেন, ছেলের জন্য বেঁচে গেলেন। ওহ, তার মানে আদনানকে আপনারাই পাঠিয়েছেন নিচে, যাতে আমাকে ডেকে আনে? তাছাড়া কি আর উপায় আছে? তুমি তো জানি তোমার ভাইয়ের যে রাগ, যদি গুলি করে দিত। দিলে দিত, কি হতো? মারা যেতাম না হয়। কি বলো এগুলো ছেলের সামনে? তাছাড়া মরবে কেন তুমি? তাছাড়া কি করব বলেন তো? জীবন যুদ্ধে আমি এখন শুধু একটা সৈনিক, নামমাত্র। না আছে আমার কোনো ঢাল, আর না আছে আমার কোনো তরোয়াল। তবে যে নিজেই শেষ হয়ে যাব জানি না। যেখানে যাই সেখানেই শুধু মানুষের অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়। যেটা করিনি সেটারও শাস্তি পেতে হয়। সবকিছুই কেমন যেন আমার বিপরীতে যায়। জন্মের পরে বাবাকে হারিয়েছি, বাবার ভালোবাসা কি জিনিস তা পাইনি, শাসনও পাইনি। কি বলো এগুলা? মাথা ঠিক আছে তো তোমার? তোমার বাবাকে হারিয়েছো মানে? তোমার বাবা কবে মারা গেল? আমার সবই ঠিক আছে, আপনারা আমার সম্পর্কে কিছুই জানেন না, কিছুই না। আমার নাম তামিম না। কি? তোমার নাম তামিম? না, তোমার নাম তো রাতুল। আমরা তো তোমাকে সেই নামে চিনি, তাই না? আমার নাম রাতুল, তামিম কিছুই না। এগুলো সব শুধু আমার ফেক নেম। আমার আসল নাম সাগর, যেটা আমার বাবা মার দেওয়া। তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু সত্যি তো তুমি কিছু খেয়ে আসোনি? ভাবি কি বলেন? আমি মিথ্যে বলতেছি না কিছুই। পুরো শোনেন, সব ক্লিয়ার হবে। বলো, শুনতে চাই আমি। আমার নাম সাগর, এই যে আপনারা রাতুল জানেন, আর মিলা তামিম নামে চেনে। আরো অনেক ফেক নাম আছে আমার, এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করা। দাঁড়ো দাঁড়ো, মিলা তোমাকে চেনে মানে? বুঝলাম না ঠিক। ভাবি বাদ দাও, আপনি বলেন আপনার কাহিনী। না না, আগে বলো তুমি তামিকে কিভাবে চেনো? ওর থেকে শোনা লাগবে না, আমি বলতেছি। এই মিলা হচ্ছে আমার দ্বিতীয় স্ত্রী।
আপনাদের বোন মারা যাওয়ার পর একে বিয়ে করেছিলাম। কি? মিলা তোমার দ্বিতীয় বউ? হুম, উনি ঠিকই বলতেছে। আমার সাথে ওনার বিয়ে হয়েছিল 7 মাস আগে। কি বলো এগুলা? তুমি কথাটা আমাদের কাছে লুকিয়েছো কেন? এমনিতেই বলিনি। প্রথম দিন যখন আমাকে আপনার ননদের সাথে তামিমের ছবিটা দেখেছিলাম তখনই চিনতে পারছিলাম। আমি তো দেখেই বিশ্বাস করিনি, কিন্তু পরে আপনার কাছে সব শুনে বুঝলাম আমার আগেও ওনার আর একটা স্ত্রী ছিল। ও মাই গড, কিসব হচ্ছে? তাহলে তোমার পেটে যে সন্তান বেড়ে উঠছে এটাও রাতুলের, তাই না? হুম, অবশ্যই। আচ্ছা, সব বুঝলাম। তুমি তোমার এই বউকে তাড়িয়ে দিয়েছিলে কেন? এর আবার কি দোষ ছিল? এর কোনো দোষ ছিল না, দোষটা ছিল ওর মামার। যৌতুক দিতে চেয়ে দেয়নি। ভালো, টাকার জন্য নিজের বউকে তাড়িয়ে দিলে আবার। আগের বউটাকে তো টাকার জন্যই মারলে। সত্যি তোমার টাকা ছাড়া কিচ্ছু বোঝো না। ভাবি, আবার ভুল বলতেছেন। আমি হয়তো টাকার পাগল, কিন্তু কাউকে মারিনি। আমি আপনাদের বোনকে খুব ভালোবাসতাম, কিন্তু হঠাৎ করে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। বুঝবে কি করে? তুমি মারোনি তো কি হয়েছে? তোমার এই দরজার মা আছে না, ওই মেরেছে ফেলে, শিওর। তা হয়তো হতেই পারে, কিন্তু উনি আমার মা না। আমার মা তো মারা গেছে কয়েকদিন আগে। কি? উনি তাহলে কি হয় তোমার? দাঁড়ান, বলতেছি আমি। ওনাকে চিনতাম আমি কাজের জন্য। ওনার হাজব্যান্ডের অফিসে চাকরি করতাম। একদিন একটা কারণে ওনাদের বাড়িতে গিয়েছিলাম। সেদিন থেকেই পরিচয়। প্রথমত আমি ভালো মেয়ে ভেবেছিলাম, মায়ের মতো সম্মান করতাম। উনি আমার সাথে ভালো ব্যবহারই করত, কিন্তু পরে একদিন জানতে পারলাম উনি মুখোশের আড়ালে একটা জঘন্য মানুষ। মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে দিয়ে ড্রাগস সাপ্লাই করাতো। 2-1 দিন পরপরই একটা কিছু ব্যাগে করে দিয়ে দিত, বলতো তোমার আঙ্কেলের জিনিস। আমিও বিশ্বাস করতাম, কিন্তু পরে একদিন জানতে পারলাম এগুলো সব খারাপ জিনিস ছিল। কিন্তু যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। খারাপ জগতের মধ্যে ঢুকে গিয়েছিলাম, তখন ইচ্ছে করলেও বেরিয়ে আসতে পারিনি। শহরে গিয়েছিলাম নতুন, না চিনতাম রাস্তাঘাট, না চিনতাম মানুষ। এদিকে অসুস্থ মাও আছে, তার জন্য ওষুধ কিনতে হয় নিয়মিত। পরে সবকিছু জেনেও এই কাজই করতে লাগলাম। কি করব, উপায় যে ছিল না তো। ধীরে ধীরে আরো ঢুকে গেলাম ব্যবসার মধ্যে, পরিচিত হতে লাগলাম সবার সাথে। পুলিশের খাতায় নাম চলে গেছিল তখন। এগুলো তো সব ঠিকই ছিল, কিন্তু বড় ধাক্কাটা খেলাম তখন, যখন মাকে নিয়ে ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম। প্রত্যেক দিনই অসুস্থ হতো। ডাক্তার যা বলল সেটা শুনে খুব খারাপ লাগছিল সেদিন। কথায় আছে না, বিপদ আসলে সব দিক দিয়ে বিপদ আসে। আমারও ঠিক সেরকমই হয়েছিল। বলল মার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে। কি আর করার, চলে আসলাম মাকে নিয়ে। ক্যান্সারের যে কোনো চিকিৎসা নেই সেটা তো জানি, এখন শুধু দায়িত্ব পালন করা। প্রতি মাসে মাকে চিকিৎসা করাতে অনেক টাকা লাগতে লাগলো, তবে টাকার কোনো প্রবলেম হতো না। ওই মহিলা প্রচুর টাকা দিত আমাকে। এমনি তো আর দিত না, কাজ করতাম বলেই দিত। প্রথমে তো ভাবছিলাম মহিলা শুধু এসব নেশার জিনিসের ব্যবসা করে, কিন্তু পরে আবার শুনলাম নারী পাচারও করে উনি। তবে ওনার পাচার করার ধরনটা ছিল সম্পূর্ণ আলাদা। কিরকম ধরন? এই যে আমার মতো ছেলে বানায় প্রথমে, তারপরে বিয়ে করায়। তবে দেখে বিয়ে করায়। যে মেয়ের কোনো বাবা মা নেই সেসব মেয়েকে বেছে নেয়, সময় হলে ভালো দামে বিক্রি করে দেয়। আবার আমাকে দিয়ে ওইটাই করাতে লাগছিল। আপনার ননদকে বিয়ে করেছিল ওই জন্যই। আমি সব জেনেও বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। কি করব আমি? এদিকে মায়ের চিকিৎসার টাকা, আর অন্যদিকে এই রাস্তা থেকে বের হওয়ার কোনো একটা উপায় নাই। আদনানের মাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। ওকে সবকিছু খুলে বলেছিলাম। ভেবেছিলাম পালিয়ে যাব কোথাও, যাতে ধরতে না পারে আর কোনো দিন। সেভাবে আগাতে লাগলাম, কিন্তু এই মহিলাটা কিভাবে যেন জেনে গিয়েছিল আমরা পালিয়ে যাব। তারপর একদিন আমাকে একটা কাজের জন্য দূরে পাঠিয়ে দিয়েছিল। পরে জানতে পারলাম সুইসাইড করেছে। আমার তো শুনে একটুও বিশ্বাস হচ্ছিল না। বাড়িতে এসে দেখলাম সত্যি কথা।
তবে এটা যে খুন ছিল ওইটা আপনারাও জানেন, আমিও জানি। কিন্তু জেনে কি লাভ? মুখ খোলার তো আর কোনো উপায় নেই। আদনানকে আপনাদের কাছে দিলাম যাতে কোনো ক্ষতি না করতে পারে। অনেক আকুতি মিনতি করে আদনানকে ভিক্ষা চাইছিলাম, সেই জন্যই দিয়েছিল। সবই বুঝলাম, কি হয়েছে তোমার সাথে, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল। কি প্রশ্ন? তুমি তো জানতেই যে ওই মহিলা মেয়েদের বিয়ে করে এনে বিক্রি করে দেয়, তাহলে তুমি মিলাকে কেন বিয়ে করেছিলে? ওর জীবনটা কেন নষ্ট করতে চেয়েছিলে, জানতেই যখন ওর সাথে এরকম হবে? আমি এই বিয়েটা করতে চাইছিলাম না, অনেকবার আকুতি মিনতি করেছিলাম, কিন্তু শুনলই না। আমি বিয়ে না করলে নাকি মার চিকিৎসা বন্ধ করে দিবে। তখন কি করতাম আমি? চোখের সামনে তো আর মাকে মরে যেতে দেখতে পারতাম না। আমার জায়গায় আপনারা থাকলে তাই করতেন। সেটা বুঝতে পেরেছি, কিন্তু তোমার মাকে বাঁচানোর জন্য কতজনের জীবন নষ্ট করলে, এটা কখনো ভেবে দেখেছো কি? ভেবে কি করব? শুনেছি আল্লাহ নাকি খারাপ কাজের শাস্তি দুনিয়াতে দেখায়। আমাকে দেখাচ্ছে। কয়েকদিন আগে মা মারা গেছে, টাকা দিয়ে বাঁচাতে পারিনি। মাকে বাঁচানোর জন্য এত কিছু করলাম, আর সেই মা চোখের সামনেই মারা গেল। কিছুই করতে পারলাম না আমি, দাঁড়িয়ে থেকে দেখলাম শুধু। মূত্রের তো একদিন সবাইকেই হবে, তাই বলে কি অন্যকে বিপদে ফেলা উচিত? আমি জানি আপনারা খারাপ ভাববেন, আমার জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন পৃথিবীর সবাই নিজের স্বার্থ খোঁজে। আমি, আপনি, এই যে আমার বউ মিলা আছে, এও, সবাই নিজের জিনিস হারিয়ে অন্যের জিনিস ফিরিয়ে দেওয়ার মেন্টালিটি খুব কম মানুষেরই আছে। তা হয়তো ঠিক, কিন্তু এখন কি করবে? যার জন্য এই রাস্তায় ছিলে সে তো চলেই গেছে। এখন একটু ছেলে মেয়েদের কথা ভাবো, তোমার এই বউটার কথা ভাবো। আমি জানি না কি করব। আমার কি মন চায় না পরিবারের সাথে সুখে আনন্দের সময় কাটাই, ছেলে মেয়ের মুখে বাবার একটা শুনি, কিন্তু কি করব? ইচ্ছে থেকেও তো উপায় নেই। কত কষ্ট করে আমাকে এখানে আসতে হয় জানেন? সব সময় আমার চোখে চোখে রাখে মহিলাটি। আমি এখনো বুঝতে পারলাম না আমার পেছনে কেন পড়ে আছে। আমি কি করেছি? আমার জীবনটাই কি পছন্দ হলো নষ্ট করার জন্য? স্বপ্ন ছিল শহরে গিয়ে অনেক কাজ করব, মার চিকিৎসা করব, ভালো একটা বাড়ি বানাবো, আরো অনেক স্বপ্ন ছিল, কিন্তু একটাও পূরণ করতে পারলাম না। মাকেও হারালাম, বাড়ি বানানো তো দূরের কথা, এখন তো বাড়িতেই থাকতে পারি না, সব সময় পুলিশের দৌড়ানি খেতে হয়। জীবন যুদ্ধের সত্যি আমি এখন অনেক ক্লান্ত। মাঝে মাঝে মনে হয় কি জানেন, নিজেকে শেষ করে দেই, তাহলে হয়তো আর আমার জন্য কারো ক্ষতি হবে না, আমারও আর কারো অভিশাপ শুনতে হবে না। দেখো, তোমার কথাগুলো শুনে আমি তার প্রতি উত্তরে কি দেব সেটা ভেবে পাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখো, নিশ্চয়ই তোমার ভালো হবে, তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো। সেটাই তো রাখতেছি। আচ্ছা, আজকে তাহলে আসি, আবার অন্য একদিন আসবো। তারা আছে নাকি আপনার? আবার অন্য কোনো বইয়ের কাছে যাবেন বুঝি? তামিম মিলার কথা শুনে কিছু বলে না, অন্য কথায় ফিরে আসে। আদনান কি ঘুমিয়ে পড়েছে নাকি? কি যে তোমরা কথা বলো, আমি গিয়ে দেখে আসি। আচ্ছা, একটা কথা বলি আপনাকে। বলো, কি বলবে? আপনার আরো বউ আছে? না, আর কেউ নেই। তুমি যা ভাবতেছ সেরকম না। আমি 2টা বিয়ে করেছি, একটা নিজের ইচ্ছেতে করেছিলাম, আরেকটা বাধ্য হয়ে। ও, এখন কোথায় যাবেন আবার? সেই বাড়িতে নাকি? না, এখন একটা আলাদা বাসায় থাকি, ওই বাড়িতে আর বেশি যাই না। তুমি চলে আসার পর বাড়িটা সত্যি অনেক ফাঁকা ফাঁকা লাগতো। জানি, সব আপনার গল্প। যখন ছিলাম তখন তো সব সময় খারাপ ব্যবহার করতেন। আপনি যদি একটু ভালো ব্যবহার করতেন, আমি কখনোই সেদিন চলে আসতাম না। সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমি সেদিন ইচ্ছে করে তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, কারণ তোমার উপর ওই মহিলাটার নজর পড়ে গিয়েছিল, শুধু টাকার অপেক্ষায় ছিল। সেটা বললে কি হতো? আমি কি বুঝতাম না, নাকি আমি বিশ্বাস করতাম না? বোঝা বা বিশ্বাস এখানে কিছুই না, অবস্থাটা অন্যরকম ছিল। আমি ভেবেছিলাম তুমি দূরে কোথাও গেলে
তোমাকে আর ছুঁতে পারবে না। তোমার অবস্থা আদনানের মায়ের মতো হবে না। বুঝতে পেরেছি। আপনি সব জেনে বুঝেই করেছিলেন, তাই তো? ঠিক বলছো, তোমাকে বাঁচানোর জন্যই করেছি। এখন ক্ষমা করবে কিনা জানি না। আমার বলা আমি বলে দিলাম। অনেকদিন যাবৎ কথাগুলো মনের মধ্যে চেপে রেখেছিলাম। ভয় হতো যদি কথাগুলো না বলে যেতে পারি, তবে আজকে বলেই দিলাম। এখন আর ভয় নেই, শান্তিতে মরতে অন্তত পারবো। ওই আপনি মরবেন কেন? হ্যাঁ, তো তাড়াতাড়ি মরার শখ জাগছে। বিয়ে করে তো বউ দেখেন না। আমার এত আগেই মরে যাবেন? মরে গেলে আমার কি হবে? আমার পেটের বাচ্চার কি হবে? কথাগুলো একটু মিলা জোরেই বলে। তামিম অবাক হয়ে যায়। মিলার এমন কথাতে বিশ্বাসই হচ্ছে না ওর। মিলা এরকম কিছু বলতেছে। কি হলো? এভাবে চুপ করে আছেন কেন? অত আগেই মরা হবে না। আমি থাকতে মরতে দিব না। একবার তো বলতে পারতেন আমাকে, তাই না? তারপরে না হয় দেখতেন আমি কি করতাম। বলিনি তার জন্য সরি। কথাগুলো আমার মধ্যে রাখতে চেয়েছিলাম। আমার জন্য অন্য কেউ কষ্ট পাক সেটা আমি চাইনি। এই ভুলের কারণে আমি আদনানের মাকে হারিয়েছি। ওকে সব কিছু বলেছিলাম, কিন্তু সেটাই যে ওর কাল হবে বুঝতে পারিনি। জানি না ওই খারাপ মহিলা কত কষ্ট দিয়ে মেরে ফেলেছিল। এত খারাপ মানুষ এখনো পৃথিবীতে আছে। ওনাকে না দেখলে বুঝতে পারতাম না। ওনার কি একটুও মরার ভয় নেই? নিজেরও তো একটা মেয়ে আছে, তার কথা চিন্তাও করে না একবার। ওই মহিলার মায়া বলতে কিছু নেই। ওর শুধু দরকার টাকা। টাকা ছাড়া উনি কিছুই বোঝেন না। এরকম মহিলাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। ও মানুষ একটা ভালো মানুষ যে গ্রাম থেকে আসা নিরীহ মানুষদের ক্ষতি করে। আমি ওকে শাস্তি দেব। সবকিছু হারিয়ে ফেলেছি ওর জন্য। ওকে কখনো ছাড়বো না আমি। আপনি কি করবেন? একা একা ওনার সাথে কোনো দিনও পারবেন না। তার চেয়ে ভালো পুলিশকে বলুন। পুলিশকে বলে কোনো লাভ নেই। ও আগেই পুলিশদের কিনে নিয়েছে। ওর কথা সবাই শোনে এখন। ও, তাহলে কি ওর কোনো বিচার হবে না? এভাবে সাধারণ মানুষের ক্ষতি করে যাবে প্রতিদিন। বিচার হবে, অবশ্যই বিচার হবে। তবে কেউ তো একজন ভালো মানুষ আছেই যে আইনের সঠিক ব্যবহার করবে। তাকে খুঁজে বের করতে হবে আমাকে। আদনান তো ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাক দিইনি। ওকে ডাকার দরকার নাই ভাবি, এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আজ তাহলে আসি, অন্য একদিন আসবো। আদনানকে একটু দেখে শুনে রাখবেন। সেটা তোমায় বলতে হবে না, মিলা তো আছে। এক মা গেছে তো কি হয়েছে, আরেকটা মা পেয়েছে আদনান। আমার তো তোমার ছেলেকে দেখতেই হয় না, সব কিছু যেন মিলাই দেখছে। নিজের ছেলের মতো করে। নিজের ছেলের মতো কি, নিজের ছেলেই তোর। আজকে জানলাম আদনানকে কেন ছোট্ট আম্মু ডাক শিখিয়েছে মিলা। কি জানলে? আমি এমনি ডাকতে বলেছি, এসব কিছুই না। তুমিও না। আমিও কি, নিজের পেটে যে একটা আছে ওইটার একটু খেয়াল রেখে, বুঝেছো? ওদের কথা শুনে তামিম একটু হেসে ওঠে। আসি তাহলে ভাবি। যাও, কিন্তু বউকে তো কিছু বলে গেলে না। ওহ সরি, আসি তাহলে আজকে। ভালোভাবে থেকো আর নিজের যত্ন নিও। আপনিও নিজের যত্ন নেবেন, আর এসব নিয়ে টেনশন করবেন না। সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। বাই। কথাটা বলে বেরিয়ে আসে তামিম। গাড়িতে করে আবার রওনা দেয় বাড়িতে। অনেকদিন পর মিলাকে দেখছে ও। এভাবে দেখবে আশা করেনি। ও চলে যাওয়ার পর অনেক খুঁজছিল, কিন্তু পাইনি কোথাও। আজকে পেয়েই গেল। আজকে একটু তামিমের ভালো লাগতেছে। এখন মনে হচ্ছে ওর বেঁচে থাকাটা প্রয়োজন। কেউ ওর অপেক্ষায় চেয়ে আছে। এসব ভাবতেছিল আর গাড়ি চালাচ্ছিল তামিম। হঠাৎ ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে আলো জ্বলে উঠতেই বুকটা কেঁপে ওঠে ওর। ওই মহিলা আবার ফোন দিছে। আজকে আবার একজনের ক্ষতি করতে হবে, এটা ভেবে মনটা খারাপ হয়ে যায় ওর। ফোনটা তুলতে ইচ্ছে করে না, তবে তবে না তুলেও যে উপায় নেই। বড় কোনো ক্ষতি করে ফেলবে ওর করবে না। ওর পরিবারের কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো। কোথায় রে তুই? তখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, রিসিভ করছিস না। আসলে ম্যাডাম। আরও কিছু বলার আগেই ওপাশ থেকে কর্কশ আওয়াজে শোনা যায়, কি আসলে খুব পাকা বাড়ছে তোর, তাই না? কখন কি করছিস সবই কিন্তু আমি জানি, তাই আমার কাছে কিছু লুকাস না।
কি করতে হবে সেটা বলেন আপনি। এইসব কথা শুনতে ভালো লাগতেছে না। ভালো তো লাগবেই না, অনেকদিন হলো আসল রূপটা তোর দেখায় না। তাছাড়া বাসায় চলে আয়, একজনকে তুলে আনতে হবে। কাকে তুলবেন আবার, ছেলে না মেয়ে? সেটা তোর জানা লাগবে না, যেটা বললাম সেটা কর। মেয়ে, তবে অনেক রিস্ক আছে। অন্য কাউকে দিয়ে কাজটা করান, আমি যেতে পারবো না। কি? অন্য কেউ মানে? শোন, মাথা গরম করিস না, বিষয়টা খুব সিরিয়াস। তাড়াতাড়ি চলে আয়। বললাম না যাব না। অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেন না, সব সময় আমাকে কেন ডাকেন? বুঝতে পারছি, সোজা সোজা আসবি না। আচ্ছা একটা কাজ কর, একটা অ্যাড্রেস বলি, দেখ তো কার বাড়ি এটা, আর থাকেই বা কে ওখানে। বলুন। 12 নম্বর রোড, 14 নম্বর বাড়ি। কার বাসা এইটা, চিনতে পারিস কি? আসতেছি আমি আধা ঘন্টার মধ্যে। এই তো, গুড বয়। আগে আসলে কি এই কাজটা করতে হতো। তাড়াতাড়ি চলে আয়। তামিম ফোনটা কেটে দেয়। বাড়িটা আদনানের মামার বাড়ি। ও না গেলে শিওর কোনো ক্ষতি করে দিবে ওদের। কিছুই করার নাই ওর। উল্টো পথে আবার গাড়ি ধরে। ও জানে না এর শেষ কোথায়, আর কত এভাবে ওর দ্বারা মানুষের ক্ষতি হবে। সত্যি এবার এর একটা শেষ হওয়া দরকার। ঘণ্টাখানিকের মধ্যে বাড়িতে পৌঁছে যায়। অনেক দিন পর এই বাড়িতে গেল আবার তামিম। আসতে ইচ্ছে করে না ওর, কিন্তু তবু আসতে হচ্ছে। 1 পা 2 পা করে বাড়ির ভেতরে পৌঁছে যায়। অথ নিচে বসেছিল। তামিমকে দেখে দাঁড়িয়ে পড়ে ও। ভাইয়া, তুমি এখানে? তাও এত রাতে? এই আসলাম, অনেকদিন হলো দেখি না তোমাদের। কেমন আছো? কেমন আর থাকবো ভাইয়া, তোমায় তো বললাম আমাকেও নিয়ে যাও এই বাড়ি থেকে, কিন্তু সেটা তো শুনলে না। এই বাড়িতে আমার থাকতে দম আটকে আসে। তোমাকে আমি কিভাবে নিয়ে যাব? আর আমি যদি নিতেই চাই, তোমার মা তো আর তোমাকে নিতে দিবে না। তুমি তো জানোই উনি কেমন। জানি তো, উনার মতো খারাপ মহিলা যে কেন আমার মা হলো সেটাই বুঝতে পারছি না। জঘন্য একটা মহিলা, মনে চাই গলা টিপে মেরে ফেলি। কি বলো এসব? তোমার মা কোথায় এখন? ঠিকই বলতেছি ভাইয়া, এত নিষ্ঠুর কেউ হয় নাকি? সবার ক্ষতি করে। দেখো, একদিনের বিচার অবশ্যই হবে। সেদিনটা কবে আসবে ভাইয়া? আমি দেখার অপেক্ষায় রয়েছি। আমার মা হয়েছে তো তাতে কি? আমি চাই ওনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পরবর্তীতে কেউ যেন এরকম নির্মম কাজ করতে সাহস না পায়। ধৈর্য ধরো, অবশ্যই পাবে। তোমার মা এখন কোথায়? কোথায় আবার? উপরে মিটিং করতেছে কাদের সাথে যেন। কিভাবে মানুষের ক্ষতি করা যায় সেটা ভাবতেছে মনে হয়। আচ্ছা থাকো, তুমি উপর থেকে আসি। তুমি কেন উপরে যাবে? এখানেই থাকো। উপরে গেলে আবার কার যেন ক্ষতি করতে বলবে। যেতে তো চাই না আমিও, কিন্তু সেটা কি আর উপায় আছে না গেলে? আচ্ছা বাদ দাও, থাকো তুমি। তামিম উপরে চলে যায়, যেখানে ওই মহিলা সবাইকে ডেকে পরামর্শ করে রুমের দরজা খোলাই ছিল। রুমে ঢোকার পর ও, এত সময় লাগে আসতে? বললি তো আধা ঘন্টার মধ্যে চলে আসবি। কত বাজে? সরি, দেরি হয়ে গেছে। কি বলবেন বলেন। এত তারা কিসের? এদের সাথে পরিচয় হয়ে নাও। নতুন আসছে ওরা গ্রাম থেকে। ওর নাম আয়মান, ওর নাম শফিক, আর এর নাম তুহিন। মহিলা 3 জনকে পরিচয় করিয়ে দিল তামিমের সাথে। এভাবে একদিন তামিমকে পরিচয় করিয়ে দিয়েছিল ওই মহিলাটি। ওরা আজ থেকে আমাদের অফিসে কাজ করবে, তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দেবে। আর ওরা আমার ফ্ল্যাটে থাকবে, আমার ছেলে হয়ে থাকবে ওরা। আমাকে কি করতে হবে? ওদেরকে ফ্ল্যাটে নিয়ে যাও। আর শোনো, সবাইকে বলে দেবে এদের সাথে যেন কেউ খারাপ ব্যবহার না করে। ওরা যখন যেটা ইচ্ছে করবে। এদের দায়িত্ব তোমার উপর দিলাম। নিয়ে যাই ওদেরকে তাহলে। দাঁড়াও, আবার তাড়া দেখাচ্ছ? প্রথম প্রথম মায়ের বাসায় আসলো, কিছু তো খেতে যেতে দাও। এত তাড়াতাড়ি করলে হয় নাকি? ওকে, আমি একটু নিচ থেকে আসি, আপনারা চা নাস্তা সেরে ফেলুন। যাও, সময় হলে ডেকে নেব আমি।
তামিম আবার নিচে চলে আসে। ছেলেগুলোকে দেখে ওর মায়া হচ্ছে। ওরা জানে না ওদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কয়েকটা মিষ্টি কোথায়, সবকিছু ভুলে যাচ্ছে ওরা। ভাইয়া এত তাড়াতাড়ি চলে আসলে যে, কাজ শেষ নাকি উপরে? এখনো শেষ হয়নি। ওই তিনজনকে কোথায় পাইছে তোমার মা? কোন তিনজন? কার কথা বলতেছো? ওই যে রুমের মধ্যে বসে আছে, আজকে বলে গ্রাম থেকে আসছে। কি জানি, আমি তো দেখি নাই। কেন, কি বলছে ওরা? না, কিছু বলে নাই। তবে ওরা যে বিপদে পড়তে যাচ্ছে সেটা ওরা নিজেই জানে না। কি আর করার, পারবে কিছু করতে ওদের? মানে বলতে চাচ্ছি, সাহায্য করতে পারবে ওদের? জানি না পারবো কিনা, তবে চেষ্টা তো করতেই পারি একবার। আমার সাথে যেটা হয়েছে ওদের সাথে সেটা কখনোই হতে দেওয়া উচিত না আমাদের। সেটা তো জানি, কিন্তু মা যদি জানতে পারে, আমাকে তোমাকে কাউকেই বাঁচিয়ে রাখবে না। ওনার মনে একটুও দয়া নেই। সেটা পরে দেখা যাবে। তবে এই কথা মনে রেখো, তোমার মার দিন ঘনিয়ে এসেছে। অনেক সহ্য করেছি অন্যায় অত্যাচার, ওনার জন্য মাকে পর্যন্ত হারালাম। মাকে হারালে মানে? তোমার মা আবার কবে মারা গেল? কই, আমরা তো কিছুই জানি না। কয়েকদিন আগে মা মারা গেছে। ইচ্ছে করে তোমাদের বলিনি, তোমাদের না তোমার মাকে বলিনি। জানোই তো কেমন। ও, তাই বলে আমাকে বলবে না? আন্টির তো ক্যান্সার ছিল, তাই না? অনেক কষ্ট করেছে, কিন্তু বাঁচাতে পারলাম না আমি। আচ্ছা বাদ দাও, যেটা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই। ভাবির কোনো খোঁজ পেলে? পাইছি। সত্যি খোঁজ পাইছো? কোথায় আছে এখন? দেখা করবে আমার সাথে? দেখবনি কয়েকদিন পর। এখন দেখা করাটা মনে হয় ঠিক হবে না। তোমার মা জেনে গেলে খুব খারাপ হবে। ওকে, কবে দেখাবে তাহলে? খুব দেখতে ইচ্ছা করতেছে ভাবিকে, কতদিন হলো দেখি না। আমি বলবনি তোমাকে, সময় হলে। এখন বাদ দাও। ওই দেখো তোমার মা আসতেছে। দেখো কি বলে আবার। মহিলাটি তিনজনকে সাথে করে নিচে নিয়ে আসে। তামিম যাও, ওদেরকে পৌঁছে দিয়ে এসো। চলেন আমার সাথে। তামিম ওদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তিনজনই খুব খুশি, এত তাড়াতাড়ি বাড়ি পেয়েছে, ভালো একটা জব পেয়েছে, সুনাম করতেছে খুব মহিলাটির। তবে তামিম কিছু বলতেছে না, ও শুধু কথাগুলো শুনতেছে আর গাড়ি চালাচ্ছে। ভাই, একটা কথা জিজ্ঞেস করি? ওদের মধ্যে একজন বলে উঠল, বলেন, কি কথা? ম্যাডাম আপনার কি হয়? আপনার মা হয় নাকি? আরে না না, তোমাদের যা হয় আমারও তাই হয়। ঠিক বুঝলাম না ভাইয়া। বললাম উনি আমার মা না, আমিও ওনার এখানে চাকরি করি, তাই বললাম তোমাদের মতো। ওহ, ম্যাডামটা খুব ভালো তাই না? কত ভালোভাবে কথা বলে, আমাদের চেনে না জানে না থাকতে দিচ্ছে। খুব ভালো। আর কয়েকটা দিন থাকুন, তাহলে বুঝতে পারবেন কেমন। সত্যি ম্যাডাম অনেক ভালো। সেটা তো মানুষ দেখলেই বোঝা যায়। শহরে এসে যে এভাবে আমাদের ভাগ্য খুলে যাবে ভাবতেই পারিনি আমরা। শহরের সবার ভাগ্য খুলে না, অনেকের চিরতরে বন্ধ হয়ে যায়। আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আর এখানে আসলে কিভাবে? বাসা সিরাজগঞ্জ। এখানে আসছে আমাদের গ্রামের একটা ভাইয়ের মাধ্যমে। উনি এখানে চাকরির কথা বলে নিয়ে এসেছে। তাই নাকি? ভালো। সবাই কি বিবাহিত তোমরা? না, এখনো বিয়ে করেনি, তবে শহরে চলে আসছি। এবার একটা নায়িকার মতো বউ বিয়ে করব। কি বলিস তোরা? ঠিক বলছিস, সবচেয়ে সুন্দর বউ হবে আমাদের। ভালো স্বপ্ন আপনাদের। নামুন, চলে এসেছি বাড়িতে। তিনজন খুব তাড়াহুড়া করে নেমে পড়ে। ওরা তো বাড়ি দেখে চমকে যায়। এত বড় বাড়ি, এখানে থাকবো আমরা? আজ থেকে এখানে থাকবে তোমরা। পছন্দ হয়নি? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না, এত বড় বাড়ি তো দেখিনি আগে। দেখোনি, এখন দেখে নাও। ভবিষ্যতে আরো অনেক কিছু দেখতে হবে তোমাদের, সেটার জন্য প্রস্তুত থাকো। মানে ভবিষ্যৎ আবার কি দেখবো? এই আপনার কথাটা কেমন উল্টাপাল্টা লাগতেছে, কিছু খাননি তো? ছেলেটার কথা শুনে বাকি দুইজন হেসে উঠল। ওদের হাসা দেখে তামিমের একটু রাগই হলো, কিন্তু সেটা বুঝতে দিল না ওদের। ভেতরে চলো, রুমগুলো দেখিয়ে দিই। চলেন। কিছুক্ষণের মধ্যেই সব কিছু ওদের দেখিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আবার তামিম। রাত অনেক বেজে গেছে এতক্ষণে, রাস্তায় গাড়ি খুব কমই চলতেছে।
এমনিতে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে, ও দিনেও খুব কম গাড়ি চলাচল করে। এদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, মেঘ চমকাচ্ছে। অল্পক্ষণে মনে হয় বৃষ্টি নেমে যাবে। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসে। এই সময় আননোন নাম্বার কি হতে পারে? এসব ভাবতে ভাবতে ফোনটা তোলে তামিম। ফোন ধরে বুঝতে পারে একটা মহিলা। কি করেন? কি বলতেছেন? চিনতে পারলাম না। আমি মিলা বলতেছি। আপনার ও, এটা তোমার নাম্বার? আগে বলবে তো, আমি তো চিনতেই পারিনি। কি করেন এখন? গাড়ির উপরে আছি, বাড়িতে যাচ্ছি। তুমি কি করো? আমি শুয়ে আছি। এত রাতে গাড়িতে কেন? কোথায় গিয়েছিলেন আপনি? আরে বলো না, ওই মহিলার কাছে গিয়েছিলাম, হঠাৎ ডাকছিল তো। কি বললো আপনাকে? নিশ্চয়ই কারোর ক্ষতি করতে বলেছে, তাই না? না, সেরকম কিছু না। কোথায় থেকে যেন 3 জন লোক আসছে, গ্রাম থেকে। ওদেরকে বাড়ি দেখিয়ে দিলাম, এখন বাড়িতে যাচ্ছি। আকাশের অবস্থা তো খুব খারাপ, তাড়াতাড়ি বাড়িতে চলে যান, না হলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে না, তেমন কিছুই হবে না। বৃষ্টির আগে মনে হয় বাড়িতে পৌঁছে যেতে পারবো। তুমি এত রাতে জেগে কি করো? তোমার তো রাত জাগা ঠিক না, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। ঘুমাবো আর একটু পরে। আবার কবে আসবেন ছেলেকে দেখতে? আজ তো আসলাম, আবার কবে যে যাব ঠিক নেই। যদি কাজের চাপ না থাকে তাহলে তাড়াতাড়ি আসবনি আবার। এত কিসের কাজ? করেন তো খারাপ কাজ, তাও সময় পান না। একটু তাড়াতাড়ি আসবেন, 2-1 দিনের মধ্যেই। এত তাড়াতাড়ি? ব্যাপার কি? এত আগে যেতে বলতেছে কেন? কি হয়েছে হঠাৎ? কিছুই হয়নি, আপনি তাড়াতাড়ি আসবেন, আপনাকে দেখবো আমি। তাই না? আচ্ছা, তাড়াতাড়ি আসবো। এখন ঘুমিয়ে পড়ো তুমি। এত ঘুমাতে বলতেছেন কেন? কথা বলতে ভালো লাগতেছে না বুঝি? লাগবেই বা কেন? আপনার তো আবার বইয়ের অভাব নেই, তাই না? ওই কি বলো? আমি তো বললাম আমার বউ নাই। আর কি জানি, আপনি ভালো জানেন সেটা। আমি আর কিছু বলার আগে তামিম ফোনটা গাড়ির ভেতরে পড়ে যায়। এমনিতেই পড়ে যায়নি, কিসের সাথে মনে হয় ধাক্কা লেগেছে ওর। এতক্ষণে এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছিল ও। ওর মনে হচ্ছে রাস্তায় কিছু একটা ছিল যেটার উপর দিয়ে গাড়ি গেছে। গাড়িটা থামিয়ে ফেলে ও। রাস্তার মাঝখানে কি কেমন থাকতে পারে? তাড়াতাড়ি করে ফোনটা তুলে নেয় ও। ফোনটা কানে দিতেই, কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন। একটু পরে কথা বলি, ফোনটা রাখ। বলেই তামিম ফোনটা কেটে দেয়। মিলা বুঝতে পারল না কি হলো। অনেক দিন পর তামিমের সাথে একটু কথা বলতে চেয়েছিল, কিন্তু সেটাও হলো না। তামিম গাড়িটা ঘুরিয়ে আবার পেছনের দিকে যায়, রাস্তায় আসলে কি ছিল সেটা দেখার জন্য। কিন্তু রাস্তার সামনে আলো পড়তেই গাড়িটা বন্ধ হয়ে যায়। ওরও একটা লোকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে, হাত পা বাঁধা ওর। এত রাতে রাস্তায় এভাবে শুয়ে আছে কে? তামিম তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে লোকটার কাছে যায়। হাতে মোবাইলের আলো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে আবছা আলোয় এটা বোঝা যাচ্ছে যে লোকটার হাত পা বাঁধা আর সারা শরীর এখন রক্তাক্ত। তামিম লোকটাকে দেখে ভয় পেয়ে যায়, পুরো শরীর লাল হয়ে আছে রক্তে। রাস্তা এখন পুরো ফাঁকা, কি করবে ভেবে পাচ্ছে না ও। হাত কাঁপতেছিল। লোকটার মুখটা দেখা যাচ্ছিল না, কারণ লোকটার মুখটা উল্টে ছিল। তামিম হাত দিয়ে লোকটাকে উল্টো মুখটার সামনে নিয়ে আসে, কিন্তু মুখের উপরে মোবাইলের আলো পড়তেই মোবাইলটা চিৎকার দিয়ে ফেলে দেয় ও। লোকটা আর কেউ না, ওই মহিলার স্বামী, এর বাবা, যাকে তামিম আঙ্কেল বলে ডাকে। লোকটাকে খুব সম্মান করত তামিম, কারণ লোকটা সত্যিই ভালো ছিল। তামিমের ভয়টা খুব বেড়ে গেছে এখন। ওর বিশ্বাসই হচ্ছে না এটা ওর আঙ্কেল। সবাই তো জানে উনি বিদেশে আছে, তাহলে এই রাস্তায় আসলো কিভাবে? তাছাড়া ওনাকে এভাবে হাত পা বেঁধে রাস্তায় ফেলেই বা রাখলো কে? কাঁপা কাঁপা হাতে আবার ফোনটা তুলে নেয় তামিম। সবকিছু কেমন জানি ওর মাথার উপর দিয়ে যাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। লোকটার শরীর থেকে দড়ি খুলে দেয় ও। কোনো কথাই বলতেছে না লোকটা,
মনে হচ্ছে জ্ঞান নেই। লোকটাকে কোনো মতে গাড়িতে করে সোজা হাসপাতালের দিকে রওনা দেয় তামিম। এর মধ্যে মিলা 2-3 বার ফোন দিয়েছে, কিন্তু ধরেনি তামিম। এখন কথা বলার মুহূর্ত নেই ওর। হাসপাতালের কাছেই ছিল, তাই আসতে বেশি দেরি হলো না। ভেতরে নিয়ে যেতেই ডক্টর চলে আসলো, আর কিছু টেস্ট করে বলে দিল, সরি, উনি এখন মৃত। অনেক আগে মারা গেছেন উনি। যদি আগে আনতেন কিছু করা যেত। কি বলতেছেন স্যার? কখন মারা গেছে? সেটা তো এখন বলতে পারবো না, তার জন্য অপেক্ষা করতে হবে। কতক্ষণ? লাশ পোস্টমর্টম করতে হবে। পুলিশকে খবর দিয়েছে, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আপনি বাইরে বসে থাকুন। স্যার, পুলিশ কেন? আমি লাশটা বাড়িতে নিয়ে যেতে চাই। তামিমের কথা শুনে ডাক্তার কেমন যেন একটু অবাক হয়ে গেল। আচ্ছা, আপনি কে হন ভিকটিমের? ছেলে নাকি? না, তাহলে কি হয় উনি আপনার? আমার আঙ্কেল হন। অনেক ভালো সম্পর্ক আমাদের। বুঝলাম, কিন্তু আমাদের বিষয়টা তো বুঝতে হবে আপনাকে। লোকটা যেভাবে মারা গেছে দেখে মনে হচ্ছে মার্ডার অথবা অ্যাক্সিডেন্টও হতে পারে। আমরা তো আর পুলিশ না, এইসব কেস সাধারণত পুলিশের আন্ডারে যায়। আমি ইচ্ছে করলেও কিছু করতে পারবো না। যা করার ওনারা এসে করবেন। আপনি বাইরে বসে থাকুন, যা বলার ওদেরকেই বলবেন। ডাক্তারের কথাগুলো বলে চলে গেল। তামিম ওখানে ঠায় দাঁড়িয়ে আছে। এটা আবার কোন ঝামেলায় পড়লো? বাইরে গিয়ে সিটে বসে পড়ে ও। রাত 12টা বাজতে চলল। যে চোখে এখন ঘুম আসার কথা ছিল, সেখানে ঘুমের কোনো রেশ পর্যন্ত নেই। অন্যরকম একটা টেনশন কাজ করতেছে। ঘণ্টাখানিকের মধ্যে পুলিশ চলে আসে। 2জন পুলিশ তামিমের সাথে কথা বলতে থাকে, আর 2জন ভেতরে যায় লাশটা দেখতে। যে মারা গেছে উনি আপনার কি হন? একজন পুলিশ জিজ্ঞাসা করে তামিমকে। জি, উনি আমার আঙ্কেল। আঙ্কেল মানে? কেমন সম্পর্ক সেটা বলেন। আমি ওনার অফিসে কাজ করি, ওনার বাড়িতেই থাকি। খুব ভালো ছিল লোকটা। বুঝলাম। আপনি প্রথম দেখছেন নাকি? আমি সর্বপ্রথম দেখছি। কোথায় ছিল? মানে বলতে যাচ্ছি, কোথায় দেখছিলেন? তামিম সবকিছু খুলে বলে ওদেরকে, কিন্তু ওদেরকে দেখে মনে হলো তামিমের কথাটা ওদের বিশ্বাস হলো না। আচ্ছা, বাড়িতে কে কে আছে? ওনার একটা ছেলে, একটা মেয়ে আর আন্টি। ওদেরকে জানিয়েছেন কি? না, এখনো জানাইনি। মানে এখনো জানাননি আপনি? এত বড় ঘটনা হয়ে গেল আর কিছুই বলেননি ওদেরকে? তাড়াতাড়ি ফোন করে জানান ওদেরকে, আর এখনই আসতে বলেন এখানে। বলেই একটু দূরে গিয়ে ওদেরকে ফোন করে জানিয়ে দেয় এতক্ষণে ভেতর থেকে ওই পুলিশ 2টা চলে এসেছে। এসেই তামিমকে ডাক দেয় ওরা। ডাক শুনে ওদের কাছে এগিয়ে যায় ও। নাম কি আপনার? জি, তামিম। কি কাজ করেন? যিনি মারা গেছেন ওনার অফিসে কাজ করতাম। কি কাজ করেন আপনি? সেটা আমরা অনেক আগে থেকে জানি। এই, তোমরাকে থানা নিয়ে যাও, আমি ওনার ফ্যামিলির সাথে কথা বলে আসি। স্যার, থানায় কেন যাব? আমি কি করেছি? আপনি কিছুই করেননি, এমনি আপনাকে থানা নিয়ে যাওয়া হচ্ছে। কালকে সকালে রিপোর্টটা বেরোলে আপনাকে ছেড়ে দেব। রিপোর্টের সাথে আমার কি সম্পর্ক? স্যার, আমি কিন্তু খুনটা করিনি। প্লিজ আমাকে সন্দেহ করবেন না। আমরা কই আপনাকে সন্দেহ করলাম? আপনি তো নিজেই বলছেন আপনি কোনো খুন করেননি। আমি তো বলিনি যে আপনি খুন করেছেন। ওকে থানা নিয়ে যাও। ওদের মধ্যে একটা পুলিশ তামিমকে হাত করা লাগাতে লাগে। স্যার, হাত করে কেন লাগাচ্ছেন? আমি কি করলাম? পাগল নাকি? এত অপরাধ করবে বলছেন, কিছু করেননি? থানায় চলেন, সব বুঝতে পারবেন। হাত করা পরিয়ে তামিমকে থানায় নিয়ে যায়। জেলের মধ্যে আটকে রাখে ওকে। কি থেকে কি হয়ে গেল, এদিকে হাসপাতালে সবাই চলে এসেছে লোকটার পরিবারের। অথত কথা শুনে কান্না করে ফেলেছে। খুব ভালোবাসতো বাবাকে কারণ ওর বাবা ভালো ছিল। ওর মার মতো অতটা খারাপ ছিল না। তবে রাফিন আর ওর মা সবসময় আর ওর বাবার বিপক্ষে থাকতো। চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যায় আর আপনারা কিছু করতে পারেন না? যদি কাউকে সন্দেহ হয় বলতে পারেন, আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নেব। কেমন ব্যবস্থা নিতে পারবেন সেটা তো জানাই আছে আমার। তামিম নামের কেউ কি এখানে এসেছিল? এসেছিলাম। উনি তো আপনার হাজবেন্ড। কে নিয়ে এসেছে? ও এখন কোথায়? ওকে থানা নিয়ে গেছে। আমার সন্দেহ হচ্ছিল, মনে হচ্ছে ওই কোনটা করেছে। গুড, ঠিকই বলেছেন। এই ফার্স্ট একটা ঠিক কাজ করেছেন। ওই খুন করেছে আমার স্বামীকে। মা, কি বলতেছো এটা? ভাইয়া কেন খুন করতে যাবে? ভাইয়া তো বাবাকে খুব ভালোবাসতো, তাই না? তাহলে খুন করবে কেন? তুই চুপ থাক,
তুই ছোট মেয়ে কি বুঝিস? সব সময় এত কথা বলিস কেন? স্যার ওর কথা কিছু মনে করেন না, বাচ্চা মেয়ে তো, বুঝতে পারিনি কখন কি বলতে হয়। না না ম্যাডাম, কে বলেন? বুঝতে পারছি তো আমি। আপনি কোনো চিন্তা করেন না, এর সঠিক বিচার পাবেন আপনারা। আপনি শুধু দেখতে দেখেন কি অবস্থা করি ওর। দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, যাতে কেউ এরকম কাজ করার মতো সাহস আর না দেখায়। অবশ্যই ম্যাডাম, আমি তাহলে আজকে আসি। কেসের সব কিছু রেডি করতে হবে তো। আসুন। পুলিশ ওখান থেকে থানায় চলে যায়। অথ এর পরিবার ও বাড়ি চলে আসে। মা, এটা তুমি কি করলে? ভাইয়া আব্বুকে মারেনি, ভাইয়া তো আব্বুকে ভালোবাসতো, তাই না? তো কি হয়েছে? ও কি তোর নিজের ভাই? এত দরদ কেন রে? নিজের ভাইকে তো একটুও দরদ দেখাস না। শুধু ভাই হলেই হয় না, ভাইকে ভাইয়ের মতো ব্যবহার করতে হয়, তাহলে সম্মানটা এমনিই চলে আসে। একটা কথা কি জানো মা, আমার কেন জানি মনে হচ্ছে তোমরাই আব্বুকে মেরে ফেলেছো। দেখছো মা, তোমার মেয়ের কথা আমাদেরকে দোষী বানাচ্ছে। তুমি শুধু অনুমতি দাও, দেখো কি অবস্থা করি ওর। মেরে ফেলো আমাকে, তোমাদের অত্যাচারে সহ্য করাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। একটু দয়া নেই তোমাদের। বেশি কথা বলছিস কিন্তু, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। উচিত কথা বললেই বাড়াবাড়ি হয়ে যায়, তাই না মা? তোমরা একদিন শাস্তি পাবেই, দেখো উপরওয়ালা সব দেখতেছে। কথাগুলো বলে অথ রুমে চলে আসে। খুব কষ্ট হচ্ছে ওর। বাড়িতে কেউ একজন ছিল যে ওর দুঃসময় পাশে থাকতো, তাকেও হারিয়ে ফেললো আজ। রাত 2টো বেজে গেছে। তামিম জেলের মধ্যে বন্দি। ঘুম আসতেছে না ওর। মেঝেতে দেয়ালের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। নিজেকেই এখন নিজের কাছে ঘেন্না হচ্ছে। একটা মানুষ কত অপমান সহ্য করবে? ও তো একটা সহ্যের সীমা আছে। দোষ না করে অপরাধী হতে হচ্ছে এখন। এবার হয়তো জেল থেকে বের হতে পারবে না আরও। এখানে পচে মরতে হবে। কেবল একটু স্বপ্ন দেখেছিল আবার ভালোভাবে বেঁচে থাকার, কিন্তু সে আশাতেও গুড়ে বালি। আগে তার সন্তানকে দেখতে পারত, এখন তো তাও পারবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে তামিম। সকালে কনস্টেবলের ডাকে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠেন মহারাজ? আপনি এখন শ্বশুরবাড়িতে আসেন নাই, জেলে আছেন। তামিমের ঘুমটা তখনই ভেঙে যায়। হঠাৎ করে এরকমভাবে ঘুম ভাঙালে যে কারো রাগ হবে, কিন্তু রাগ দেখানো সম্ভব না তো। তবুও একটু রাগী দৃষ্টিতে তাকায় পুলিশের দিকে। কিরে এভাবে তাকাচ্ছিস কেন? মারবি নাকি আমাকে? মারতেও পারিস, একটা মানুষকে এভাবে কেউ মারে? তোর কি একটু দয়া হয়নি? দয়া হবেই বা কিভাবে? তুই তো আবার এসব কাজ অভ্যাস হয়ে গেছিস। এসব কেন করছিস? দুনিয়াতে কি ভালো কাজ নেই? কনস্টেবল কথাগুলো বলতেছে আর তামিম চুপ করে শুনতেছে। কিছু বলতে চেয়েও বলতে পারতেছে না। শোন, বাইরে কারা যেন তোর সাথে দেখা করতে আসছে, বললো তোর পরিবারের লোকজন। কারা আসছে স্যার? একটু ভেতরে নিয়ে আসুন প্লিজ। কারা আসছে আমি কিভাবে জানবো? আমি ভেতরে আনতেছি, তবে বেশিক্ষণ না, 5 মিনিটের জন্য। বড় স্যারের বারণ আছে। আচ্ছা, আপনি তাই নিয়ে আসেন স্যার। তামিম বুঝতে পেরেছে কারা এসেছে। এই দুনিয়ায় আপন বলতে তো আর ওর কেউ নেই, মিলা আর ওর ছেলে ছাড়া। ওরা এসেছে নিশ্চয়। কনস্টেবল ওদেরকে নিয়ে আসে। মিলা আর ওর ভাবি এসেছে। ওদেরকে দেখে তামিম মাথা নিচু করে ফেলে। মাথা নিচু করার মুখ তো আর নেই ওর। কেমন আছো? ভালো। তোমরা কিভাবে জানলে? পুলিশ ফোন দিয়েছিল। তুমি আবার ঝামেলায় জড়িয়ে গেলে। কালই তো বলে আসলে এইসব আর করবে না, আমাদের নিয়ে দূরে কোথাও চলে যাবে। তাহলে এই তোমার কথার নমুনা? মিলা চলো এখান থেকে। আমি তো আসতে চাইলাম না, তোমার ভাই কি পর্যন্ত রেগে গেছে দেখছো তো। আমাদেরই ভুল ধারণা, সত্যিই তুমি খারাপ। কথাগুলো যেন তীরের মতো বুকে বিচ্ছিল। দোষ না করে এসব কথা শুনলে খুব খারাপ লাগে যে কারোর। বিশ্বাস করো মিলা, আমি এই কাজটা করিনি। হ্যাঁ, আমি মানতেছি আমি এর আগে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু বিশ্বাস করো এই কাজটা আমি করিনি। আমি ওনাকে খুব সম্মান করতাম, কেন মারতে যাব ওনাকে? তুমি একা বললে কি হবে? খবরে টেলিভিশন চলে এসেছে, এটা নিয়ে সবাই মাতামাতি করছে, সবাই তোমাকে সন্দেহ করছে। তাছাড়া সন্দেহ করবে নাই বা কেন? ওনার শরীরে শুধু তোমার আঙুলের ছাপ, আর কারো আঙুলের ছাপ নেই। কি? এটা কিভাবে সম্ভব? আপনি কোথায় থেকে শুনলেন?
আসার সময় বাইরে শুনলাম, কিছুই করার নেই তোমার, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। সত্যি ভাবি, আমি এই কাজটা করিনি। আমার সন্তানের দিব্যি সত্যি করিনি আমি। প্লিজ এটা বলো না, আমার সন্তানের দিব্যি দিবা না। মিলা চলে যেতে লাগে। তামিম অনেকবার ডাকে কিন্তু শোনে না মিলা। স্বপ্নে একবার ভেঙে গেলে জোড়া লাগানো যায় না, কিন্তু সেই স্বপ্ন যদি আবার দ্বিতীয়বার ভেঙে যায় সেটার আর কোনো অস্তিত্বই থাকে না। এমনটাই হয়েছে মিলার সাথে। ধীরে ধীরে দিনটা ফুরাতে লাগলো। 10টার দিকে ওই মহিলা আসলো যার জন্য তামিমের আজকে এই অবস্থা। তামিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরে চলে যায় মহিলাটি। তবে তাকানোর মধ্যে কেমন যেন একটা রহস্য ছিল, সেটা তামিম বুঝতে পারতেছে। এই কাজটা ওই মহিলাই করেছে, এটা তামিম পুরোপুরি শিওর, কারণ এই মহিলার দ্বারা সব সম্ভব। তবে সব শুনেও কিছু করতে পারতেছে না ও, কারণ এখানে প্রমাণ লাগে, না হলে টাকা লাগে, যার দুটো এখন তামিমের কাছে নেই। মহিলাটি ভেতরে গিয়ে কিছুক্ষণ কথা বলে আবার বাইরে আসে তামিমের কাছে। ওখানে দেখে তামিমের রাগ উঠে যায়। এই মহিলার জন্য পুরো জীবনটাই এখন শেষের দিকে ওর। তা কেমন লাগছে এখানে জেলের মধ্যে? কথা শুনে রাগ হচ্ছে তামিমের, কোনো মতে কন্ট্রোল করে আছে। এমন কাজটা করতে পারলি তুই? কত বিশ্বাস করেছিলাম তোকে, শেষে বিশ্বাসের এই দাম দিলি, আমার স্বামীকে মেরে দিলি। বেচারা, থাক এখন জেলে পচে পচে মর, আমার আর কি। কথাগুলো বলতেছিল আর একটু একটু হাসতেছিল মহিলাটি। সেটা দেখলে যে কারোর রাগ হয়ে যাবে। আমি যদি এখন বাইরে থাকতাম না, তাহলে দেখতি কি করতাম। অনেক সহ্য করেছি তোকে। কি করতি? মেরে ফেলতি নাকি? তাই করতাম। তোর মতো মহিলার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি যদি মরেও যাই না, তুই জেনে রাখ, বেশি দিন আর মানুষের ক্ষতি করতে পারবি না। তোরও সময় ঘনিয়ে আসছে। আমার এখনো অনেক সময় আছে। যে যে আমার বিরুদ্ধে যাবে তোর মতোই অবস্থা করব। কি বলেছিলি? আমাকে পুলিশে দিবি না? আমার বিচার হবে, করে দিলাম তো বিচার, থাক এখন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, এই থানা না আমার নিয়মে চলে। আমি যখন যা বলবো তাই হবে। ভালো থাকিস। ভালো তো থাকবি না জানি, কারণ রাতের মধ্যেই তোর ফেসটা পাল্টে যাবে। তারপরেও বলে গেলাম। কথাটা বলে মহিলাটি চলে গেল। তামিম আর আগ ফিরে কিছু বলে না। দেখতে দেখতে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এতক্ষণে পুলিশ আর কিছু বলেনি ওকে, আর কেউ দেখতে আসেনি। আসবেই বা কে? আর যারা আসার কথা তারা তো এসেছেই। রাত 10টার দিকে তামিমকে দুজন পুলিশ এসে অন্ধকার একটা রুমে নিয়ে যায়। তামিম প্রথমেই বুঝতে পারে কেন নিয়ে যাচ্ছে। পুরো ঘরে শুধু একটা লাইট জ্বলতেছে, তবে সেই আলোতে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। একটা চেয়ারে হাত পা বেঁধে ফেলে ওরা দুজন, তারপর ওখান থেকে চলে যায়। তামিম আর কিছু বলতেছে না, কথা বললে মার বেশি খেতে হয়, এটাও ভালো করেই জানি। আগে থেকেই 15-20 মিনিট কেটে গেল, এখন ওই রুমে কেউ আসলো না। হাত পা বাঁধা অবস্থায় চুপ করে বসে আছে তামিম। একটু পরে কেউ আসার শব্দ পাওয়া গেল, তবে একজনের না, 2-3 জনের। সবাই তামিমের সামনে এসে দাঁড়ায়। সবারই ফেস দেখা যাচ্ছে এখন। 3 জন এসেছে, তবে তামিম ওদের মুখের দিকে তাকাতেই অবাক না হয়ে পারে না। ওদেরকে তো ও চেনে, কালকে সেই 3 জন যাদেরকে ওই মহিলাটি পরিচয় করিয়ে দিয়েছিল। কি অবাক হচ্ছেন? ভাবতেছেন আমরা কিভাবে এখানে, তাই তো? তোমরা এখানে কিভাবে? তোমরা তো পুলিশ না, তাই না? এই মহিলাটাই পাঠিয়েছে তোমাদের আমাকে মারার জন্য। কোন মহিলা পাঠিয়েছে বুঝলাম না। বুঝতেছ না তোমরা? ওই শয়তান মহিলা যাকে তোমরা কালকে এত সম্মান করলে। তামিমের কথা শুনে হাসতে লাগে ওরা। তামিমও অবাক হয়ে যায়। কালকে যেগুলো দেখলেন ওগুলো সব অভিনয় ছিল। আসলে আমরা পুলিশ, ছদ্মবেশ নিয়েছিলাম। কেন কেন নিয়েছিলেন? কাকে ধরতে চাচ্ছেন আপনারা? যে আমাদের সামনে বসে আছে তাকে অনেকদিন হলো আপনাকে ধরার চেষ্টা করতেছি, ভাগ্যক্রমে সুযোগটা কালকে পেয়েছি। আমাকে তো ধরে এনেছেন, তাই না? আমাকে ধরে কি লাভ? পারবেন না তো ধরতে রাঘব বোয়ালকে।
আমাকে ধরে কোনো লাভ হবে না, সেই তো অপরাধ আগের মতোই চলবে। আপনি ওই মহিলাকে কতদিন ধরে চিনেন? অনেক দিন, যখন প্রথমে এই শহরে আসলাম তখন থেকেই চিনি। ওর জন্যই আমার। থাক, ওগুলো আর বলা লাগবে না। আমরা সব কিছুই জানি। অনেক দিন ধরে আপনাদের ফলো করে আসতেছিলাম, আপনাদের কুকীর্তিগুলো দেখতেছিলাম শুধু। স্যার, আমার কোনো দোষ নেই এখানে। আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারতেছেন আমি কতটা অসহায়। মুখ বুজে সব সহ্য করতে হচ্ছে আমাকে। তবে আপনি যাই বলুন, অপরাধ তো আপনি করেছেন, তাই না? আর সেটা শাস্তি পেতেই হবে। আপনারা যা শাস্তি দেওয়ার দিবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত না, একটা অনুরোধ আছে। কি অনুরোধ? ওই মহিলাকে আপনাদের অ্যারেস্ট করতে হবে। দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিবেন। উনি অনেক অপরাধ করেছে। আমার মতো হাজার ছেলেকে এভাবে টাকার লোভ দেখিয়ে ব্যবহার করেছে। ওকে যদি না ধরেন এভাবে অপরাধ করতেই থাকবে। প্লিজ একটা কিছু করেন। অবশ্যই, সেই সময়টা চলে এসেছে, একটু ওয়েট করুন। ওদের মধ্যে দুজন বাইরে চলে গেল। একজন ওখানে দাঁড়িয়ে তামিমের সাথে কথা বলতেছে। একটু পর দুইটা মহিলা পুলিশ ওই মহিলাকে নিয়ে আসে। ওনার হাতে হাত করা ও ওনাকে দেখে অবাক হয়ে যায়। বিশ্বাসই হচ্ছে না ওর, এই মহিলা এখন জেলে। আপনার অনুরোধটা রেখেছি তাহলে, তাই না? জি স্যার, খুব খুশি হয়েছি আমি। আমার আর কোনো চাওয়া নেই। যে শাস্তি দিবেন মাথা পেতে নেব, কিন্তু এই মহিলা যেন আর বেরোতে না পারে সেই ব্যবস্থা করেন। সেটা আপনাকে বলতে হবে না। কালকে ওনার কেসটা আদালতে উঠবে, সব প্রমাণ ওনার বিপক্ষে। আপনি শুধু সাক্ষী দিবেন কি কি করেছেন উনি। স্যার, সবকিছু বলবো আমি। কতটা খারাপ উনি সবাইকে বলে দিব। আমরা এটাই চাই, আর আমরা কথা বলবো আপনার শাস্তি কম হওয়ার জন্য। কালকে বের হয়ে যাব, দেখে নিস। তারপর দেখিস কি অবস্থা করি তোদের। আমার পেছনে লাগা, কাউকে ছাড়বো না আমি। মহিলাটি কথাগুলো বলতে লাগে, কিন্তু সামনে থাকা দুজন মহিলা জোরে জোরে থাপ্পড় মারে ওনাকে, অনেক কয়েকটা মারে। মায়ের সমতুল্য বলে হাত তুললাম না আমরা, তবে হাত তুললেও খুব একটা পাপ হবে না। আপনি তো মায়ের মতোই না, একটা অমানুষ আপনি। কালকে বেরিয়ে যাবেন না, আমরা দেখব কিভাবে বের হন। পুলিশ ঘুষ খায় ঠিক আছে, কিন্তু সবাই খায় না। অনেকেই পোশাকটার যথেষ্ট সম্মান দেয়, আমরাও তাই করার চেষ্টা করছি। ওকে নিয়ে যাও, কালকে দেখবো কিভাবে বের হয় ও। আর হ্যাঁ, বেশি কথা বলতে লাগলে এখন যেরকম দিলে ঠিক ওরকম ভাবে দিবে। ওকে স্যার, আপনি এটা নিয়ে ভাববেন না। কি অবস্থা করব শুধু আপনি দেখেন। 3 বছর পর আজকে আবারও আদনানের জন্মদিন। তার সাথে তামিমের প্রমোশন হয়েছে নতুন চাকরিতে। পুরো বাড়িটা আনন্দে মুখরিত, সবার মুখেই আজকে হাসি, কারণ আজকে আর কোনো দুঃখ নেই কারোর। সবাই এখন একসাথে থাকে, বলতে গেলে বড় ফ্যামিলি এখন। অথও এখানে থাকে ভাইয়ের কাছে, কারণ ওর থাকার আর জায়গা নেই। ওর মার 6 মাস আগে ফাঁসি হয়েছে, আর রাফিনের কোনো খোঁজই পাওয়া যায়নি। অনেকে তো বলে ও মারা গেছে, অথও এটাই বিশ্বাস করে। তামিমের 1.5 বছরের জেল হয়েছিল, সেটা কমিয়ে 1 বছর এনেছিল। সবাই ওর পক্ষে ছিল। কথায় আছে না, সত্যের জয় একদিন হবেই। ভালো পথে থাকলে একদিন না একদিন সুখ আসবেই, কিন্তু সেই দিনটার অপেক্ষায় থাকতে হবে তামিমের মতো। আব্বু, আব্বু, আম্মু ডাকতেছে তোমাকে। 3 বছরের ছোট্ট মেয়েটা ডাকতেছে ওকে। মিলার পেটের সন্তানটাই ওটা, নাম সিনহা। সবসময় বাবার সাথেই থাকে, মাকে যেন চেনেই না। কিন্তু অন্যদিকে আদনান আবার এখন বাবাকে চেনে না, সবসময় মায়ের কাছে থাকে। সিনহাকে কোলে তুলে নেয় তামিম। কোথায় তোমার আম্মু? ঘরে আছে, তুমি চলো। চলো। সিনহাকে নিয়ে ঘরে যায় তামিম। মিলা এখন রেডি হচ্ছিল। ওই ডাকছো কেন? বাইরে তো অনেক কাজ। এমনি ডাকছি, দাও শাড়িটা পরিয়ে দাও আমাকে। কি শুরু করছো? আজকের দিনটা তো নিজে পড়তে পারতেছো না? না, পারছি না।
তুমি পরিয়ে দিবে নাকি তাই বলো। ওকে দিচ্ছি। নামও তো সিনহা। আমিও শাড়ি পরবো। আপু আমাকে পরিয়ে দাও তুমি। কি তুমিও পড়বা? একজনকে পড়াতে আমি বেহুশ হয়ে যাচ্ছি, আবার তোমাকে? আচ্ছা তুমি আরো বড় হও। আমার মাকে আমি পরিয়ে দেব। দিও। আচ্ছা মামা মামির কোনো খোঁজ পেলে? বাদ দাও না ওদের কথা, খুঁজলাম তো কত। তাছাড়া এভাবেই ভালো আছি আমরা, অনেক লাগবে না ওনাদের। দেখো মন খারাপ করো না, খুঁজেছি তো অনেক, তাই না? না পেলে কি করব? আর আমি চাই না ওদের জন্য কষ্ট পাও তুমি। যদি কোনোদিন তোমাকে মনে করে অবশ্যই খোঁজ নিয়ে আসবে তোমার কাছে। মন খারাপ করব কেন, তুমি তো আছোই না। এখন নিচে চলো। ও আরেকটা কথা, আদনান কই? কই আবার? অথই রেডি করাচ্ছে ওকে, আমাকে বললো আমাকে নাকি লাগবে না। ও আচ্ছা নিচে চলো। একটু পর সবাই নিচে আসছে, অনুষ্ঠান শুরু হয়ে যায়। যে যার মতো আনন্দ করতেছে, সবাই অনেক খুশি। আদনানের মামা মামি এখন তামিমকে খুব ভালোবাসে, কারণ তাদের ভুল ধারণাটা ভেঙে গেছে। ওনাদের বোন মারা যাওয়ার পেছনে তামিমের আসলেই কোনো হাত ছিল না। ভুল সবার জীবনে আসে আর থাকবেই, কিন্তু এই ভুলটাকে সারা জীবনের উদ্দেশ্য বানানো চলবে না। ভালো মন্দ সাথে করেই জীবন চলতে হবে, ভালো খারাপ মিলেই তো জীবন।